স্কুলে ড্রেস পরে আয়েশি ভঙ্গিতে চেয়ারে বসে আছে ইতিকা। তার আজ মূল লক্ষ্য ইনানকে জব্দ করা। গত কয়েকদিন এই বাড়ির কোনো দানাপানি মুখে তুলেনি সে। আর সবটা যে ইতিকার উপর রাগ দেখিয়ে করছে সেই বিষয়ে বেশ ভালোভাবে অবগত ইতিকা। ইতিকাকে বসে থাকতে দেখে বেশ রেগে গেলেন নাসরিন। তোর সমস্যা কি? এইভাবে বসে পা দুলাচ্ছিস কেন? স্কুলের টাইম হয়ে যাচ্ছে। দ্রুত খাওয়াটা শেষ কর। গরম গরম আলু পরোটা ঠান্ডা হলে ভালো লাগবে না। তোমার ছেলে কই আম্মা? আমার ছেলের দায়িত্ব কি এখন আমার হাতে নাকি? আমার ছেলেটাকে তো তোর ঘাড়ে ঝুলিয়ে দিয়েছি। এবার সব ভালো মন্দ যা করার তুই করবি। কিন্তু তিনি আমার কোনো কথাই রাখতে চায় না আম্মা। যদি আমি তার কথা না রাখি রাগ দেখিয়ে জোর করে হলেও তা করিয়ে ছাড়বেন। ইতিকা বিরক্ত মুখ নিয়ে কথা শেষ করলেও নাসরিনের মুখের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে যায় সে। তুমি মুখ টিপে হাসছ কেন আম্মা? হাসব না কেন? আমার ছেলেটা তার বাপের মতোই হয়েছে। তার বাবাও এই কিসিমের ছিল। মানে তোমারদের বিয়েটা? ইতিকা প্রশ্ন জিজ্ঞেস করবে কি করবে না ভেবেই থেমে গেল। নাসরিন আবারও হেসে নির্দ্বিধায় বলতে থাকে, তোর শ্বশুরকে ভয় পাব না কেন? এলাকার বড় ভাই ছিলেন। শহরে পড়াশোনা করতেন, মাঝে মাঝে গ্রামে যেতেন, আর যখন যেতেন সব এলাকার মেয়ে ছেলেদের শাসন করে বেড়াতেন। সবার ভুল ধরতেন। সবাই তাকে যমের মতো ভয় পেত, আমিও পেতাম। একবার হুট করেই শুনি আমাদের বিয়ে দিন তারিখ ঠিক। আমার কোনো মতো না নিয়েই বিয়ে হয়ে গেল। তারপর এই মানুষটার সাথে মানিয়ে নিতে আমার বড্ড কষ্ট হয়েছিল। গল্পটি লেখনীতে পলি আনান। অবশ্য তিনি ছিলেন মিশুক প্রকৃতির, আমার সবসময় যত্ন নিতেন। আমি ছিলাম ভীতু প্রকৃতির। আর এখন দেখ আমার কথার প্যাচে ফেলে তাকে কিভাবে ফাঁসাই। ধীরে ধীরে আমার ছেলেটাকেও কবজা করে দে দেখিনি। নাসরিনের শেষ কথায় খিলখিল করে হেসে উঠে ইতিকা। তোমার ছেলেকে শাসন করব তাও আবার আমি? আমাকে তুলে আছাড় দিবে? কথাটা বলেই আবার হাসতে থাকে ইতিকা। কাঁধের দুই পাশে দুটি বেনি পড়ে আছে। কপালের দিকটায় দুগাছি চুল লেপ্টে আছে। সাদার সাথে ছাই রঙা ইউনিফর্মটা যে তার সাথে মানানসই ভাবে এঁটে সেটে আছে সেটা কি বুঝতে পারছে ইতিকা। আর মুগ্ধ নয়নে ইনান উপর থেকে আড়ালে তাকিয়ে আছে শাশুড়ি বৌমার দিকে। এদের ভাব দেখ মাঝে মাঝে ইনানের হিংসে হয়। কই ইতিকা তো কখনো তার সাথে এতটা মিশে হেসে খেলে কথা বলেনি। প্রতিবারই একটা ভীতু মুখ নিয়ে ইনানের সামনে এসেছে। শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নেমে এলো ইনান। একবার ঘড়ির দিকে আরেকবার ইতিকার দিকে তাকিয়ে গর্জে উঠল সে। কয়টা বাজে? আপনি এখনো খাবার শেষ করেননি কেন? একসাথে খাবো বলে অপেক্ষা করছি, আপনিও আসুন। ইতিকা আর ইনানের কথার মাঝে উঠে চলে যান নাসরিন। তিনি জানেন এখন একটা হালকা পাতলা যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি খাবো না ইতিবু। আপনি খেয়ে নিন, আমাদের হাতে সময় কম। আম্মা আমি খাবো না, গেলাম। ইতিকা নাসরিনের উদ্দেশ্য কথাটি বলে ঝটপট উঠে পড়ে। ইনান তার কাণ্ডে কপালে কিঞ্চিত ভাঁজ করে। সমস্যা কি? কোথায় যাচ্ছেন? খাওয়াটা শেষ করে তবেই উঠবেন। আপনি যেহেতু খাবেন না আমিও খাবো না।
আজ আবার নাটক শুরু করেছেন আপনি। নাটকের কি দেখলেন? ইতিবউ কথা বাড়াবে না, খেয়ে নিন। আপনি খান আগে। ইনান বিরক্ত হয়ে ইতিকার পাশে বসে যায়। আলু পরোটা হাতে নিয়েই বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকায়। সকাল সকাল এই তৈলাক্ত খাবার কেন খাবেন? মা ইতিকার জন্য সালাদ করতে বলো। ইনানের কথায় তেতে উঠল ইতিকা। আমি আম্মাকে বলেছি খাবো, তাই তিনি নিজের হাতে করেছেন। আপনিও খাবেন, আমিও খাবো। ইনান তর্ক করল না, এক টুকরো পরোটা মুখে তুলে ইতিকার দিকে তাকালো। একা একা খাচ্ছেন কেন ইতিবু? আমাকেও খাইয়ে দিতে পারেন। তৎক্ষণাৎ ইতিকার বিষম উঠে। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ইনান তাড়াহুড়ো করে হাঁটু মুড়িয়ে বসে ইতিকার পাশে। পানির গ্লাস নিয়ে মুখে পানি তুলে দেয়। মিসেস নাসরিন এগিয়ে আসতে গিয়েও থেমে যান। ছেলে আর ছেলের বউকে দেখে তিনি মুচকি হেসে সরে যান। ইতিবু এত তাড়াহুড়ো করে কেন খাচ্ছেন? আপনি কি বললেন? আপনার কথায় আমার বিষম উঠেছে। এই কথায় আপনার বিষম উঠেছে? হাউ ফানি। ইতিকা জবাব দিল না। ইনানের ফোন আসায় সে কিছুটা আড়ালে সরে আসে। হ্যাঁ রাতুল বল। ওয়াসিম হাসনাত, আপনি যার ছবি দেখিয়েছিলেন আমায়, উনি আজ সকাল থেকে ইতিকার ক্যাম্পাসের আশেপাশে ঘুরঘুর করছেন। তুমি শিওর লোকটা ওয়াসিম? পাক্কা শিওর। আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা ছবি পাঠিয়েছি লোকটার, চেক করুন। আমার মনে হচ্ছে সে ইতিকাকে খুঁজতে এসেছে। হ্যাঁ, তার মূল উদ্দেশ্য এটাই। ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ তোমায় রাতুল। শুক্রিয়া ভাইয়া। ইনান ফোন কেটে মোবাইলে কিছু একটা চেক করতে থাকে। ঠোঁটের কোণে হাসি রেখে এগিয়ে আসে ইতিকার দিকে। আমার একমাত্র ছোট বউ। ইতিবু, আমার কিছু কথা ছিল। ইনানের কথার সুর পাল্টে গেছে। অদ্ভুত ভঙ্গিতে হাসছে ইনান। ইতিকা পরোটা হাত থেকে রেখে ইনানের দিকে চোখ তুলে তাকায়। হ্যাঁ বলুন। রুমে আসুন। স্কুলে যাব না। দেরি হয়ে যাচ্ছে। প্রথম পিরিয়ডে আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে। বিবাহিত মেয়েদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস স্বামীর ক্লাস। সব ক্লাস বাদ আজ আপনি আমার ক্লাস করবেন। কথা শেষ করেই ঝটকায় ইতিকার হাত টেনে দাঁড় করায় ইনান। মেয়েটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে উপরে নিয়ে যায়। আকস্মাৎ একটা মানুষের ভাব পাল্টে যায় কি করে ভেবে পায় না ইতিকা। ইনান তাকে রুমে ডেকে জড়িয়ে ধরে বসে আছে। তার বেনুনির চুলগুলো ধীরে ধীরে ছাড়িয়ে চুলের ঘ্রাণে মত্ত সে। ইতিকা গুটিয়ে চুপচাপ বসে আছে ভীতগ্রস্ত হয়ে। আপনি এমন করছেন কেন? কেমন করছি ইতিবু? কেমন যেন মাতাল মাতাল। যেখানে আপনি আমার জীবনে মাদকময় নেশা ছড়িয়ে রেখেছেন, সেখানে আমি একটু নেশা করে মাতাল হলে দোষের কি? এসব কি কথা বলছেন আবোল তাবলো? আমাকে স্কুল যেতে দেননি কেন? দুঃখিত বউ, এক্সামের আগে আপনার স্কুল যাওয়া বন্ধ। ইনানের কথায় নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় ইতিকা। রাগ দেখিয়ে বাঘিনীর ন্যায় বুলি ফোটায় মুখে। মানে? কেন বুঝেননি? সোজাসাপটা বলেছি। এত স্কুল গিয়ে কি হবে? আসুন আদর করি। আমার ভালো লাগছে না আপনার এই সব নাটক। ইনান প্রত্যুত্তর করল না।
পেছন ঘুরে মোবাইলটা হাতে নিয়ে ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ল। ইতিকা রাগ দেখিয়ে ইনানের পিঠে ঘুষি মারতেই তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠে সে। ইনানের আর্তনাদের থতমত খেয়ে যায় ইতিকা। কি হয়েছে আপনার? কিছু না। মিথ্যা বলছেন কেন? আমাকে দেখান আপনার কি হয়েছে। কিছু না। ইতিবু সরে যান। ইনান পালিয়ে বাঁচার জন্য উঠে দাঁড়ায়। দ্রুত রুম থেকে বের হতে নিলেই ইতিকা তাকে বাধা দেয়। একে একে শার্টের সবকটা বোতাম খুলে পিঠের দিকে তাকাতেই আঁতকে উঠে। কালশিটে দাগ ইনানের পিঠে ছড়িয়ে আছে। এসব কি করে হলো? সেদিন বাইকের ব্রেকে সমস্যা হচ্ছিল, কিছুতেই কাজ করেনি। অতঃপর ছোটখাটো অ্যাক্সিডেন্ট। আমায় বলেননি কেন? আপনাকে কি বলবো ইতিবু? আপনার চিন্তায় আমার রাত দিন সবটা এক হয়ে যাচ্ছে। অথচ আপনি আমায় পাত্তাই দেন না। ইতিকা জবাব দিল না, চুপচাপ তাকিয়ে রইল ইনানের পিঠের কালশিটে দাগের দিকে। একটা কথা বলবো ইতিবু। বলুন। চলেন না আমরা স্বাভাবিকভাবে সংসার শুরু করি। প্রমিস করছি আপনাকে কখনো কষ্ট দেব না। বাবার ব্যবসায় হাত লাগান আর রাজনীতি ছেড়ে আসুন। পারবেন? ইতিকা এমন একটা শর্ত দেবে স্বপ্নেও ভাবেনি ইনান। ইনান রাগ দেখিয়ে ইতিকার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ কি মনে করে ইতিকার কোমর টেনে এনে তার সাথে মিশিয়ে নেয়। বন্দি করে তার বাহুডোরে। ইতিবু, আপনিও আমার হবেন। আর রাজনীতিও আমার জীবনে থাকবে একদম সমান সমান ভাবে। ভার্সিটি ক্যাম্পাসে সুফিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে ওয়াসিম। সুফিয়া নিজেকে ছাড়াতে চেষ্টা করলেও জোর খাটালো না। ওয়াসিম তো তার ভালোবাসার মানুষ, হোক সেটা একপাক্ষিক। প্লিজ সুফু, তোর কথা ইনান শুনবে, ইতিকাকে ছেড়ে দিতে বল। তুই পাগল হয়ে গেছিস? যে ছেলে ইতিকার জন্য বহু বছরের পুরনো ফ্রেন্ডকে অপমান করতে ছাড়ে না, সে কি না ইতিকাকে ছাড়বে? আমি এত কথা জানতে চাই না, ইতিকাকে আমার চাই। প্লিজ সুফিয়া, তুই অন্তত আমার সঙ্গ দে। সুফিয়া ঠোঁট বাঁকিয়ে বিশ্রী ভঙ্গিতে হাসে। একটা অ্যাডভাইস দিচ্ছি তোকে। ইতিকার কথা ভুলে অন্য কাউকে বিয়ে করে নে। আমাকেও করতে পারিস, তোকে আগেও প্রপোজ করেছিলাম, রাজি হলি না। সুফিয়ার সিরিয়াস মুডের কথায় তেতে উঠল ওয়াসিম। ইনানের উপর সব রাগ যেন হুট করেই সুফিয়ার উপর চড়ে উঠেছে। কোনো দ্বিধাবোধ ছাড়াই ইতিকার গালে বেশ জোরেই থাপ্পড় মারল ওয়াসিম। লাহমায় স্থির নয়ন যুগলে সিক্ত নোনা জলে ভরে গেছে। ওয়াসিম বিনাবাক্য স্থান ত্যাগ করে। কয়েক মিনিট পর অলিদ সুফিয়ার সামনে দাঁড়ায়, আগুনের চুল্লির মতো মুখ করে। কাজটা ভালো হলো না সুফিয়া। অলিদের স্থির কণ্ঠ। কি করেছি আমি? তোর বেহায়াপনার জন্য ওয়াসিমের হাতে চড় খেয়েছিস। আমি আঙ্কেলকে সবটা জানিয়ে দিয়েছি। তিনি আসছেন। অলিদের কথায় মুষড়ে উঠে সুফিয়া। তুই পাগল হয়ে গেছিস? বাবাকে কেন বললি সবটা? বাবা আমায় দেশের বাইরে পাঠিয়ে দেবে। তিনি সুযোগ খুঁজছিলেন আমায় কোনো উচিলায় দেশের বাইরে পাঠানোর। এবার কি হবে? আমায় দেশের বাইরে পাঠিয়ে দেবে অলিদ, তুই এটা কি করলি? আমি সবটা জেনে বুঝে করেছি। দেশের বাইরে চলে যা, পড়াশোনা কর, মাথা থেকে কুবুদ্ধি ঝেড়ে ফেল। আমি যাব না। যেতে তোকে হবেই। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ ধস্তাধস্তি শব্দে চোখ ছুটে যায় ইতিকার। ক্লান্ত শরীরটা বিছানায় এলে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে।
গতকাল মধ্যে রাতে মাথায় প্রচণ্ড ব্যথায় এক কাপ চা পানের তৃষ্ণা জাগল তার মনে। ইনান তখন ঘুমন্ত অবস্থায় তার ইতিবউয়ের বাম হাতটা জড়িয়ে রেখেছে। ইতিকা হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। প্রচণ্ড মাথা ব্যথায় চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। রক্তিম হয়ে আছে দুচোখ। হেলে দুলে নিচে নেমে কিচেনে প্রবেশ করে মেয়েটি। পানি নিয়ে চুলায় বসাতে চায়ের পাতার জন্য কৌটা খুঁজতে থাকে। পেয়েও যায় কয়েক মিনিটে। চা বানানো শেষে ছাঁকনি দ্বারা চা ছাঁকতেই অসাবধানতার ফলে উত্তপ্ত সবটা চা ইতিকার হাতে পায়ে পড়ে যায়। অসহ্য ব্যথায় নিজেকে দমন করতে পারেনি। নিরিবিলি পরিবেশটায় তৎক্ষণাৎ আল্লাহ গো বলে চিৎকার দিয়ে উঠে। তার চিৎকারটা সর্বপ্রথম নাসরিনের কর্ণকুহুরে প্রবেশ করে। ধরফরিয়ে উঠে বসেন তিনি। তাড়াহুড়ো করে রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলে বেরিয়ে আসেন। তার তাড়াহুড়ো দেখে ইব্রাহিমও স্থির থাকেননি, সহসা চোখে চশমা এঁটে রুম থেকে বেরিয়ে যান। চিৎকারে চোখ ছুটে যায় ইনানের। মাথাটা ডানে ঘুরিয়ে ইতিকাকে খুঁজতে থাকে। ফাঁকা বিছানা দেখেই তোরাক করে উঠে বসে। খালি গায়ে তাড়াহুড়ো দেখিয়ে সহসা নিচে নেমে যায়। ইতিকার ক্রোধন আখি যুগল দেখে বুকের বাম পাশটায় মুচড়ে উঠে। ইতিবু, কি হয়েছে আপনার? ইতিকা চোখ তুলে তাকায়। গাল ফোলানো কান্নায় যেন আবদার করছে, আপনি এসে ছুঁয়ে দিন, সারিয়ে দিন আমার অসুখ। কিন্তু মুখ দিয়ে টুশব্দ বের করল না সে। গাল ফুলিয়ে অস্থির ভঙ্গিতে কাঁদতে থাকে। মা, ইতিবুয়ের হাতে পায়ে মলম দিচ্ছ কেন? কি হয়েছে তার? ইনানের অস্থির কণ্ঠ। তুই কই থাকিস? মেয়েটার যে গায়ে জ্বর নিয়ে চা করতে রান্না ঘরে এলো, আবার সেই চা হাতে পায়ে ফেলে পুড়িয়েছে। তুই কি শান্তির ঘুমে ছিলি? পাশে ছিলি না তার? নাসরিনের প্রখর তেজযুক্ত কণ্ঠ। মা, আমি তো। চুপ কর। হাত কতখানি পুড়ে গেছে দেখ, অসভ্য ছেলে। বউয়ের যত্ন নিতে পারিস না, আবার আসছে বিয়ে করতে। বিয়ে কি তোর কাছে বউপুতুল খেলা লাগে রে হতচ্ছাড়া? ইনান কি বলবে বুঝে উঠতে পারছে না। সে যে উদাম গায়ে দাঁড়িয়ে আছে সেদিকেও হেলদোল নেই তার। অপরদিকে ইব্রাহিম ছেলের শরীরের দিকে তাকিয়ে আছে তির্যক দৃষ্টিতে। ইনানের পিঠে গলায় এতটা আঘাতের চিহ্ন, কেটে যাওয়ার ক্ষত যে স্বাভাবিক নয় তা তিনি ভালো করেই জানেন। রাস্তাঘাটে গুন্ডামাস্তানের মতো চলাফেরা করলে অবশ্যই এমনটা হবেই। তার ছেলের যে কত শত্রু আশেপাশে বন্ধু বেশে ঘুরছে তারই আত্মা নেই। সেদিন রাতটি পার হয়ে গেল। ইতিকার জ্বর এখনো নিয়ন্ত্রণে আসেনি। হঠাৎ কাঁপুনি জ্বরে মরণ প্রায় অবস্থা। ইব্রাহিম এবং নাসরিন দুজনেই দূরসম্পর্কের কোনো আত্মীয়ের মৃত্যুর খবর শুনে প্রায় সকালেই তাড়াহুড়ো করে বেরিয়ে যান। তারপর থেকেই ইতিকা এই জ্বর শরীর নিয়ে বাড়িতে একা। অবশ্য তার দেখাশোনার জন্য বাড়ির কাজের মেয়ে রূপসী নিয়োজিত আছে। নিরিবিলি পরিবেশে ধস্তাধস্তির শব্দে উঠে দাঁড়ায় সে। বেশ কয়েকবার রূপসীকে ডাকতে থাকল ভাঙ্গা গলায়। কিন্তু মেয়েটির খোঁজ নেই, কোথায় আছে কে জানে। ইতিকা ফুরবল শরীর নিয়ে দোতলায় নেমে এলো। বাড়ির বাইরে গ্যারেজ থেকে ধস্তাধস্তির শব্দ পাওয়া যাচ্ছে। এছাড়া বাড়ির বাইরের পরিবেশটা স্বাভাবিক ঠেকল না তার কাছে। কেমন যেন সবটা এলোমেলো। কোনো গার্ড কিংবা সিকিউরিটিকেও দেখা যাচ্ছে না। বেশ আগ্রহ নিয়ে ইতিকা গ্যারেজের সামনে চলে যায়। কিন্তু ফ্লোরে রক্তের ছিটে দেখে আঁতকে উঠে সে। ইনানের কুকীর্তির কথা ভেবে মাথার ভেতরটা ফাঁকা লাগছে।
নিজের আগ্রহ বশে আনতে না পেরে গ্যারেজের দরজা ফাঁক করে ইতিকা। তৎক্ষণাৎ ভাঙ্গা গলায় চিৎকার করে উঠে মেয়েটি। থরথর করে কাঁপতে থাকে তার শরীর। চোখের কোণ থেকে ঝরছে টপটপ নেত্রবাড়ি। ইনান আততায়ীর গলায় ছুরি ধরে আছে বেশ গভীরভাবে। চামড়া ছিলে রক্ত পড়ছে লোকটির। মাটিতে লুটিয়ে আছে 4 জন ছেলের আহত দেহ। তাদের শরীরে রক্তে মাখামাখি। ইনানের শার্টের এক পাশটা ছিঁড়ে আছে। রক্ত ঝরছে তার বাহু থেকে। ইতিকার দিকে স্তম্ভিত হয়ে তাকাতেই ইনানের হাতে বন্দি ছেলেটা ছুরিটি নিজ হাতে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইনানকে। ইতিকা দরজার পাশে দাঁড়িয়ে থাকায় সুযোগ সমেত ধারালো ছুরিটি বেশ গভীরভাবে বাহুতে পোঁচ দেয়। আরেকটি পোঁচ দেয় ইতিকার গলায়। দুটো আঘাতেই গলগল করে ঝরতে থাকে রক্ত। ইনান এতক্ষণ স্থির থাকলেও ইতিকার কাতর চিৎকারে হুঁশ ফিরে তার। সুর, বাচ্চা দাঁড়া তুই। ইনানের গর্জ উঠে। কিন্তু তার ধরা ছোঁয়ার আগেই পালিয়ে যায় ছেলেটি। ঝুম বৃষ্টি চারিদিকে। বৃষ্টির তোড়ে শীত যেন হুট করেই নেমে পড়েছে শহর জুড়ে। শেষ বিকেল, পশ্চিম আকাশে সূর্যটা লালভাব ছড়িয়ে আছে। 9 তলা বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে কফি পানে ব্যস্ত ইনান। খুব আলতো ভাবে কফি মগে চুমুক দিয়ে পাশের ছাদে তাকালো সে। এক জোড়া দম্পতি চিলেকোঠার ঘরের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে ভিজছে দুজনে। ইনানের বারান্দা থেকে তাদের ভিউটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে, কিন্তু তারা হয়তো বা ইনানকে লক্ষ্য করেনি। দম্পতি জোড়ার খুনসুটি দেখে ইনানেরও মনের বাসনা জাগে তার ইতিবুকে নিয়ে ভেজার। কিন্তু তার প্রাণপ্রিয় স্ত্রী অচেতন হয়ে বিছানায় শয্যা গ্রহণ করেছে। হঠাৎ মেঘময় আকাশে বিজলি চমকে উঠে। আকাশ চিরে বেরিয়ে আসে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ। আর সেই শব্দে অপর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি লেপ্টে যায় তার স্বামীর বুকে। মেয়েটি বেশ ভালোভাবেই ভয় পেয়েছে। ছেলেটি মেয়েটির মাথায় আশ্বাসের হাত বুলিয়ে দিচ্ছে। নিশ্চয়ই আশ্বাসবাণীও ছুঁড়ে দিয়েছে মেয়েটির কানে। ইনান তাদের কাণ্ড দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে, যদি না থাকে মনে হিংসে বিদ্বেষ। কেননা হিংসাত্মক মানুষের মনে অন্যর সুখ নিশ্চয়ই সহ্য হয় না। ইনান তাদের দিকে তাকিয়ে আরেকবার কফির মগে চুমুক দেয়। ইতিবু তাকে কখনো কি আপন মনে ভালোবাসবে, নাকি সারা জীবন এমন পাক্কা অভিনয় করে ভালোবেসে যাবে? ইনান তো তার ইতিবুয়ের পথ চেয়ে আছে। হঠাৎ আরেকটি বজ্রের শব্দে কেঁপে উঠে ইনান। বজ্রের শব্দ শেষ হতেই কানে আসে হেঁচকির আওয়াজ। নিশ্চয়ই ইতিকার ঘুম ভেঙেছে। ইনান তড়িঘড়ি করে রুমে প্রবেশ করে। ইতিকা চোখ খিচে কাঁদছে। চোখের কোণে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। গল্পটি লেখনীতে পলি আনান। ইতিকা যে ঘুমের ঘোরেই কাঁদছে তা বুঝতে পারে ইনান। মেয়েটির পাশে বসে বাম হাতটা আঁকড়ে ধরে। অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। ইতিকার এখনো জ্বর কমেনি, বরং যেন বেড়েছে। হাতে গলায় মেয়েটির ব্যান্ডেজ। ইতিকা চোট পাওয়ার পর তাকে নিয়ে ফ্ল্যাটে চলে আসে ইনান। বাড়িতে আজ কেয়ারটেকার ছাড়া কেউ নেই, আর সেই সুযোগে ইতিকাকে আবারও নিজের কাছে নিয়ে আসে সে। অলিদের রুমে পারমিশন ছাড়াই ঢুকে যায় ইনান। দ্রুত সিঙ্গেল সোফায় বসে রুষ্ট কণ্ঠে বলে, ডাক্তার কি মেডিসিন দিয়েছে? কি স্যালাইন দিয়েছে? ইতিবু এখনো চোখ খুলতে পারছে না। জ্বর ধীরে ধীরে বাড়ছে। মেয়েটি ঘুমের ঘোরেই হেঁচকি তুলে কাঁদছে, মানে বুঝতে পারছি সলিড।
তার কতটা কষ্ট হচ্ছে। অলিদ বিছানার সাথে হেলান অবস্থায় ইনানের দিকে এক পলক তাকাল। ছেলেটা যে অস্থির হয়ে আছে তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তোর শরীরে এত প্রেসার কেন দিচ্ছিস? তুই নিজেও অসুস্থ। যা রেস্ট নে। আমার কোনো রেস্ট নেই। অন্তত ওয়াসিমকে পঙ্গু করা ছাড়া স্থির হব না আমি। অলিদ উঠে দাঁড়ায়। জানালার সারসি ধরে তাকিয়ে থাকে থম মেরে বাইরে বৃষ্টির দিকে। তোকে একটা কথা বলা হয়নি আমার ইনান। অলিদের কথায় চকিতে তাকায় সে। স্থির ভঙ্গিতে আবার সোফায় গা এলিয়ে অলিদকে বলে, বল। সুফিয়ার পাগলামো আবার বেড়ে গেছে। মেয়েটা ওয়াসিমের জন্য মনে হয় না নিজের মানসম্মান বজায় রাখবে। সেদিন ভার্সিটিতে ওয়াসিমের হাতে চর পর্যন্ত খেয়েছে। তবুও তার চোখে মুখে আফসোসের কোনো সীমা নেই। স্থির রক্ত প্রবাহ যেন এবার অস্থির হয়ে গেছে। অস্বাভাবিকভাবে বেড়ে গেছে রাগটা। ফণি তোলা সাপের মতো ফসফস নিঃশ্বাসের শব্দ ফেলে উঠে দাঁড়ায় ইনান। সামনে থাকা ছোট্ট টেবিলটাতে জোরে কদমে পদাঘাত করে সরিয়ে দিল। যেন আজ সারাদিনের রাগ টেবিলটার উপর ঝেড়েছে সে। ওই গন্ডারের সাহস হলো কি করে সুফুর গায়ে হাত তোলার? ইনানের রাগী আরক্ত চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে তাকিয়ে আছে অলিদ। এখানে ওয়াসিমের দোষ নেই। বারবার ওয়াসিমের কাছে প্রেম নিবেদন করার মানে কি? ছেলের কি অভাব পড়েছে দেশে? আগেও ঠিক এমন নাটকটাই করেছে। মাঝামাঝিতে ওয়াসিম বিদেশ থাকায় পরিবেশ স্বাভাবিক ছিল, তবে এখন আবার একই। ইনান শব্দ করে শ্বাস ছাড়ে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দৃষ্টি নত করে। ঠিক আগেও ওয়াসিমকে কিছু করা যেত না। সুফিয়া লেগে বসত। শালার এই ছেলের মাঝে কি আছে? আমার ফ্রেন্ড, আমার বউ, সব তার জন্য পাগল, অদ্ভুত। ইনানের কথা শুনে স্মিথ হাসে অলিদ। ভুল বলছিস ভাই। তোর বউ হওয়ার আগে ইতিকা তার গার্লফ্রেন্ড ছিল। অন্তত যাই হোক, ওয়াসিম সত্যি ভালোবাসে ইতিকাকে। আর তুই ইতিকার সঙ্গে যা করছিস তোর মনে হচ্ছে না বেইমানি হচ্ছে? কি করেছি আমি? অজপাড়াগা থেকে মেয়েটাকে এনে সব সুযোগ সুবিধা দিচ্ছি, এটাই আমার বেইমানি, নাকি ভালোবেসে আগলে রাখছি এটা আমার বেইমানি? তার জীবন বাঁচিয়েছি শত্রুর কবল থেকে আর উপহার দিলাম সাজানো গোছানো সংসার, পরিবার। এটা কি আমার বেইমানি ছিল অলিদ? না। তবে ওয়াসিম যে বিয়ে করেনি, কেন মিথ্যা বললি তাকে? এটা তো বেইমানি। ইনান কথার উল্টো পিঠে আর কথা বলল না। থম মেরে স্থির চিত্তে তাকিয়ে রইল বাইরের দিকে। আর যাই হোক অলিদ ওয়াসিমের কোনো প্রিয় ব্যক্তিত্ব আমি টিকতে দেব না। সব কেড়ে নেব তার। তোরা অতীতের বৃষ্টি ভুলে যাস কি করে বলবি? আমি তো ভুলতে পারি না। আমার তো ভাবলে এখনো কান্না পায়। অলিদ মাথা নুইয়ে নেয়। তার চোখের কোণে পানির এসেছে আর সেই পানি দেখাতে চায় না ইনানকে, তাই ঘুরে জানালার রিলিং ঘেঁষে দাঁড়ায়। হাত দিয়ে কয়েক ফোঁটা বৃষ্টির পানি নিয়ে মুখে ছিটে দেয়। এ যেন তার কান্না লুকানোর বৃথা চেষ্টা। আমি কোনো কিছু ভুলিনি রে। শুধু সময়ের সাথে সাথে বৃষ্টি ভুলিয়ে রাখার চেষ্টা করি। আচ্ছা বাদ দে, যা তুই ভাবির কাছে। তবে একটা কথা শোন, আমি যা করার করে নিয়েছি, সুফুর বাবাকে সবটা জানিয়েছি। তিনি ভিসা পাসপোর্ট রেডি করছেন, তাকে দেশের বাইরে পাঠিয়ে দিবেন খুব শীঘ্রই। সে যদি ভালো থাকে তবে তাই হোক। ইনান দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যায় রুম থেকে।
বৃষ্টির গতি আরও বৃদ্ধি পেয়েছে। কেয়ারটেকারের মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছে ওই বাড়িতে এখনো ইব্রাহিম এবং নাসরিন এখনো এসে পৌঁছায়নি। তারা নাকি আরও একদিন থেকে আসবেন। মধ্যে রাতে ইতিকার বাম হাতটা জড়িয়ে হেলান দিয়ে শুয়ে আছে ইনান। বাম হাতের ক্যানলার দিকে তাকিয়ে আছে রাশভারী দৃষ্টিতে। ইচ্ছে করছে খুলে ছুঁড়ে ফেলে দিতে। নিশ্চয়ই ইতিবইয়ের খুব কষ্ট হচ্ছে। জ্বরের তোরে দুগাল লালভাব হয়ে আছে। ইনান ইতিকার গালে আলতে করে ঠোঁট ছোঁয়ায়। শুষ্ক ঠোঁট যুগলের চামড়া ফেটে উস্খুস্কো হয়ে আছে। ইনান সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। সম্পর্কের 4 মাস পরিপূর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমায় তুমি স্বেচ্ছায় আজ পর্যন্ত একটা চুমু খেতে দাওনি। কেমন বউ তুমি ইতিবু। ইনান বিড়বিড় করে কথাটি বলে নিজেই হেসে দেয়। বালিশে মাথা রেখে ইতিকাকে টেনে বুকে জড়িয়ে ধরে। গায়ের কাঁথা জড়িয়ে ডান হাতে মোবাইলের বাটন চেপে সময়টা দেখে নেয়। রাত 3:36। সুখ শব্দটা যেন ইনানের জীবনে বেমানান। বেশ বেলা করে ঘুম ভেঙে এমন পরিস্থিতি পড়বে কল্পনাও করেনি সে। ইতিকা তার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখছে। ইনান পাশে বসলেও চিৎকার করে তাকে সরিয়ে দিচ্ছে। হুট করেই চেনা মেয়েটি যেন অচেনা হয়ে উঠেছে। এদিকে অলিদো বাসায় নেই। ইনান কি করবে ভেবে উঠতে পারছে না। ইতিকার শরীরের জ্বর এখন নিয়ন্ত্রণে, তবে শরীরের দুর্বলতা এখনো কাটিয়ে ওঠেনি। ইতিবু, সমস্যা কি আপনার? আমি বাড়ি যাব, আমি মিহির কাছে যাব। হঠাৎ গ্রামে যেতে চাইছেন কারণ কি? কিছু না, আমি এখানে থাকব না। আমার ভালো লাগছে না। ইতিকার আচরণে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে ইনানের। মেয়েটি চোখ তুলেও ইনানের দিকে তাকাচ্ছে না। ইতিকা কথা শেষ করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। ছুটে পালিয়ে বাঁচতে অসাবধানতার বশে ক্যানলার সুইচ ছিটকে বেরিয়ে আসে হাত থেকে। তৎক্ষণাৎ রক্ত ঝরতে শুরু করে, সেদিকে তাকিয়ে ইনান ছুটে আসে। ইতিকার ওড়নাটা নিয়ে দ্রুত তার হাতে চেপে ধরে। এত অসাবধান কেন আপনি? কাল এতটা রক্তক্ষরণ হয়েছে, আজ আবার? ইনান তাড়াহুড়ো করে ইতিকার হাতের রক্ত নিয়ন্ত্রণে আনে। কিন্তু ইতিকার ফের অদ্ভুত আচরণ আবার শুরু। ইনানকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে পালিয়ে বাঁচতে যায়। লাহমায় রাগান্বিত ইনান ইতিকাকে আটকাতে পেছনে থেকে ইতিকার চুল টেনে ধরে। কোমর সমান ঢেউ খেলানো চুলগুলোতে টান পড়তেই সহসা দাঁড়িয়ে যায় সে। আহ, লাগছে আমার। লাগুক। এতটা অদ্ভুত আচরণ করার মানে কি? কি হয়েছে আমাকে বলবেন তো? নাকি জ্বরের তোরে ব্রেনের ভাঁজে ভাঁজে তার ছিঁড়ে গেছে? ইতিকা উত্তর দিল না, বরং ঠোঁট খিচে কেঁদে উঠল শব্দ করে। আমাকে ছাড়ুন প্লিজ। এখানে নিয়ে আসার মানে কি? আমি তো ওই বাড়িতে ছিলাম। তাহলে ফ্ল্যাটে কেন? কোনো সমস্যা? আমি নিয়ে এসেছি আপনাকে। নিজের সাথে নিজে আপনি এত জোর খাটাচ্ছেন কেন? আপনি এখনো ফুটবল। আমার যা ইচ্ছা তা হোক। আমাকে গ্রামে দিয়ে আসুন প্লিজ। আমি আর আপনার জীবনে থাকতে চাই না। আপনার শাশুড়ি আম্মাকে কথা দিয়েছিলেন আমাকে ভালো পথে আনবেন, সাংসারিক বানাবেন। এখন পালিয়ে বাঁচতে চাইছেন কেন ইতিবু? আর আপনার এত অস্বাভাবিক আচরণ আমার মাথায় ঢুকছে না। ইতিকা চুল ছাড়িয়ে ইনানের কাছ থেকে সরে বসে। আপনাকে মানসিক রোগী মনে হয় আমার? কাল কিভাবে ছেলেগুলোকেও আমি আর ভাবতে পারছি না।
দেখুন, আমি সাধারণ গ্রামের মেয়ে, আমি চাই না আর আপনার জীবনের সাথে জড়িয়ে যেতে। তাই আমি আপনাকে ছেড়ে চলে যাব। ইতিকার কথায় রুষ্ট হয় ইনান। দুচোখ খিচে বন্ধ করে কপাল তর্জনীর আঙুল দ্বারা ঘষে বলে, কি বললেন? আবার বলুন। শুনতে পাননি? আমি মুক্তি চাই। স্বামী স্ত্রী বন্ধন থেকে মুক্তি চাই। ইতিকা কথা ইনানের কানে বিস্ফোরণের মতো আঘাত করেছে। কথার তীরটা যেন তার বুকের বাপাসটায় তীর্যক ভাবে ঠেকেছে। পকেট থেকে রিভলভার নিয়ে ইতিকাকে পেছনে থেকে মুছড়ে ধরে। মেয়েটির থুতনিতে রিভলভারের নল ঠেকিয়ে ধীরে ধীরে তা গলার নিচে নামিয়ে আনে। সরি ইতিবু, আই নিড ইউ। আমার মৃত্যুর আগে আপনার নিস্তার নেই। কাল কি হলো, আজ কি হলো, সবটা ভুলে যান। আগে যেমন ছিলেন তেমন হয়ে যান প্লিজ। তাছাড়া আপনি অসুস্থ। আমার এখানে ভালো লাগছে না, আমাকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে রেখে আসুন। হঠাৎ ইতিকার কণ্ঠ মলিন হয়ে গেছে। তার শান্ত সুরে কথায় স্মিত হাসে ইনান। সরি, সেটাও হবে না। আমার কাছে থাকবেন আপনি। আপনি আমার কোনো কথা রাখেন না, কোনো কথা মানেন না। অন্তত ওয়াসিম আপনার জায়গায় হলে এতক্ষণে সবটা ছেড়ে আমার কাছেই ছুটে আসত। ওই জানো, আরের নাম এখানে আসলো কেন? ইনানের কথার ভাব ভঙ্গিতে তেতে উঠল ইতিকা। সে যাই হোক, আপনার মতো অন্তত খুনখারাপি করে না। ইতিকার মুখে এমন কথায় আবারও হাসল ইনান। শুনুন বউ, আপনার বর আর যাই করুক খুন করেনি আজ পর্যন্ত। আর যা মারপিট করেছি সবটা প্রয়োজনে করেছি। কিন্তু আপনার ওয়াসিম প্রাক্তন যে খুনি সেটা কি জানেন? ইতিকা ঘাড় ঘুরিয়ে ইনানের দিকে তাকায়। ইনান ইতিকাকে বিছানায় বসিয়ে ল্যাপটপ অন করে। একটি ভিডিও প্লে করে ইশারা করে ইতিকা তাকানোর জন্য। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওয়াসিম একটি ছেলের মাথায় পাথর নিক্ষেপ করে। শেষ পর্যায়ে ৮ তলার বিল্ডিংয়ের ছাদ থেকে ছেলেটিকে ছুঁড়ে ফেলে দেয়। ইতিকা সহসা দুচোখ খিচে বন্ধ করে নেয়। ছেলেটি আমাদের ব্যাচের একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওয়াসিমের গুন্ডাগিরির জন্য হেড টিচারের কাছে নালিশ করে। পরবর্তীতে আরও বিভিন্ন ঝগড়ায় পুলিশের দপ্তরে মামলাও করে। যার প্রতিশোধ হিসেবে ওয়াসিম কেড়ে নিল ছেলেটির জীবন। আর ছেলেটির খুনি সাজানো হল ওয়াসিমের বাবার দলের একজন চামচা লোককে, যিনি এখনো যাবজ্জীবন কারাদণ্ডে আছে। তোমার ওয়াসিম ভালো, তবে মুখোশধারী ভালো। চাইলে আমি সবটা খোলাসা করতে পারি, কিন্তু আমার চাওয়া যে অন্য কিছু। ইতিকা নিরুত্তর হয়ে বসে আছে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তার। সহজ সরল জীবনটায় দুইটা দাগী আসামি জীবনে প্রবেশ করেছে। এই জীবন নিয়ে ভবিষ্যৎ ভাবাও যেন দুষ্কর। আসসালামু আলাইকুম কাকিমা, সুফিয়া কোথায়? তার সাথে দেখা করতে এসেছি। গোল গোল চশমার কাঁচ দিয়ে অলিদের দিকে সুফিয়ার মা তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। কিছুক্ষণ আগেই তিনি ঘুম থেকে উঠেছেন। দারোয়ান ফোন করে জানালেন সুফিয়ার বন্ধু অলিদ এসেছে তার সঙ্গে দেখা করতে। তখন বেশ খানিকটা অবাক হন তিনি। কেননা ঘড়িয়ে সবে মাত্র ৮টা ৫। এত সকাল সকাল ছেলেটা কি মনে করে আসলো তিনি বুঝতে পারছেন না। কাকিমা, সুফিয়া কোথায়? অলিদ বেশ জোরেই কথাটা বলে উঠে। সহসা সামনে বসে থাকা অর্ধবয়স্ক মহিলাটি নড়ে চড়ে বসেন। বাবা, তুমি এত সকালে এসেছ তাই ঘাবড়ে গেছি। কোনো সমস্যা হয়েছে? না আন্টি, কোনো সমস্যা না। আসলে আজ আমি বাড়ি যাব, তাই ভাবলাম সুফুর সাথে দেখা করে যাই।
তাছাড়া অনেক দিন হয়েছে আমাদের দেখা হলো না। আন্টি আঙ্কেল কি সত্যি তাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে? হ্যাঁ বাবা, তোমরা তো জানো তিনি এক কথার মানুষ, আগেও চেয়েছে সুফিয়াকে দেশের বাইরে পাঠাতে, কিন্তু মেয়ে যেতে চায়নি। এবারও যদি কোনো গন্ডগোল করে তবে হয় তাকে বিদেশ পাঠানো হবে, না হয় বিয়ে দিয়ে দেবেন। মেয়েকে আর এই শহরে একা রাখতে ইচ্ছুক নন তিনি। কোনো ইতরের প্রেমে পড়েছে এই মেয়ে ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। ওয়াসিম ছেলেটার জাতপাত মোটেও সুবিধের নয়। আমাদের সাথে তো কোনো দিক দিয়েই যাবে না। এতক্ষণ সুফিয়ার মায়ের বলা কোনো কথায় কানে ঢুকল না অলিদের। সুফিয়ার বিয়ের কথা শুনেই তার চোখে মুখে যেন ধোঁয়া উঠছে। সবটা এলোমেলো লাগছে। মেয়েটাকে নিয়ে তার মনে কেন এত অনুভূতি জমা হলো? ইনান যদি জানে তবে নির্ঘাত দুচার চর তার গালে বসিয়ে দেবে। কিন্তু কি করবে সে? সুফিয়ার প্রতি অনুভূতি ভালো লাগা থাকলেও সে নিজেই প্রতিবার সবটা তুচ্ছতাচ্ছিল্য করে গেছে। তার বেস্ট ফ্রেন্ড, তার মানে এই নয় যে ভালোবাসতে হবে, নিজের বউয়ের মর্যাদা দিতে হবে। আর সুফিয়া জানলেও হয়তো বন্ধুত্বের বন্ধনটা আলগা হয়ে যাবে, তাই প্রতিবার চুপ ছিল সে। কিন্তু ওয়াসিমের জন্য কান্না করা, পাগলামো দেখে মনের কোণে হিংসাত্মক ভাব চলে আসছে। কেন হচ্ছে এমন? আন্টি সুফিয়ার রুমে কি যাব নাকি সে আসবে? তোমাকেই যেতে হবে। তাকে বাইরে থেকে বন্ধ করে রাখা হয়। অলিদে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। এলোমেলো চুল চোখের সামনে এসে ছুঁয়ে গালে বেয়ে গলায় আছড়ে পড়ে আছে। দুঠোঁট উস্খুস্কো হয়ে আছে। সুফিয়ার দুগালে কেমন যেন আঙুলের ছাপ ভাসমান। অলিদের কাছে পরিস্থিতি স্বাভাবিক লাগল না। সুফু উঠো, আমি এসেছি। বাক্যটা সুফিয়ার কর্ণকুহুরে ঠেকল কি না কে জানে। সে এখনো ঘুমিয়ে আছে একই অঙ্গভঙ্গিতে। এই যে নবাবজাদি, উঠুন এবার। গায়ে পানি ঢালতে আমি কিন্তু 2 মিনিটও দেরি করব না। সুফিয়া এখনো ঘুমিয়ে আছে। তার বড় বড় শ্বাস প্রশ্বাসের শব্দ রুমে যেন বারবার প্রতিধ্বনি হচ্ছে। অলিদ কিছুক্ষণ মেয়েটার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকল। মেয়েটার গালে আঙুলের ছাপ স্পষ্ট। সুফিয়ার গালে হাত দেবে কি দেবে না ভাবতে ভাবতে নিজেই অস্বস্তিতে পড়ে যায়। অলিদের সন্দেহের বাতি নিভে যায় খাটের তলায় একটি ওষুধে পাতা দেখলে, যেটি ঘুমের ওষুধ। অলিদ এবার সব বাধা ভুলে সুফিয়ার গালে হাত বুলাতে থাকে। এই সুফু উঠো। সুফু, এই সুফু। সুফিয়া উঠল না, বরং তার ভারী ভারী নিঃশ্বাস অলিদের হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে তুলছে। দুবাক্য না ভেবে ঝটকায় সুফিয়াকে কোলে তুলে নেয় অলিদ। দ্রুত ওয়াশরুমের দিকে গিয়ে ঝর্ণার নব ছেড়ে দেয়। সুফিয়া এখনো অলিদের বুকে লেপ্টে আছে। পানির ছিটকায় সহসা চোখ খুলে সুফিয়া। হঠাৎ আক্রমণে কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। ঘুমের ওষুধ গিলেছিস কয়টা? কে? তোর জম। পানির গতিতে চোখে খুলতে পারছে না সুফিয়া। নিজেকে ভাসমান অনুভব করে ঘাবড়ে গেছে সে। বন্ধ করুন, বন্ধ করুন প্লিজ। সুফিয়া অলিদ দুজনেই ভিজে জুবুথুবু হয়ে আছে। অলিদ ঝর্ণার নব ঘুরিয়ে দেয়, সহসা পানির গতিক থেমে গেছে। পিট পিট চোখ তুলে তাকায় সুফিয়া। অলিদকে দেখে আসমান থেকে পড়ার মতো অবস্থা তার। তুই কার কথা ভেবেছিলি? ওয়াসিম নাকি তোর হবু বরের কথা? একদম বাজে বকবি না। আমাকে ভিজিয়ে দিলি কেন? তোর ঘুম ভাঙো ছিল না তাই? এবার বল, ঘুমের ওষুধ কয়টা গিলেছিস? সুফিয়া মাথা নুইয়ে নেয়।
অলিদ তাকে চুপচাপ দেখে এবার বেশ ধমকের সুরেই বলে, সুফু কথা বল, আমাকে একদম রাগাবি না। কোলে আছিস, আছাড় মারতে বেশ সুবিধা হবে। এক আছাড়া তোর ভালোবাসা কারে কয়ে ছুটিয়ে দেব। সুফিয়া এবার ঘাবড়ে যায়। দৃষ্টি নত রেখে আমতা আমতা সুরে বলে, দুইটা খেয়েছি। এত কম কেন? আর ছিল না বুঝি? না, ওষুধের খোসায় দুইটাই ছিল। অলিদ ফসফস করে শ্বাস ছাড়ছে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা কেটে যায়। অলিদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সুফিয়ার দিকে। অপরদিকে সুফিয়া পড়েছে অস্বস্তিতে। এতক্ষণ অলিদের কোলে নিজের অবস্থান দেখতে বড্ড বেমানান লাগছে। আমাকে ছাড় অলিদ। অলিদের হুঁশ ফিরেছে। এবার নিজেই যেন বেকায়দায় পড়েছে সে। লজ্জায় ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে। তার অস্বস্তি ভাব বুঝতে পেরে সুফিয়া ঠোঁট বাঁকা। অলিদ সুফিয়াকে কোল থেকে নামিয়ে ঘুরে দাঁড়ায়। তোর গালে চড় দিয়েছে কে রে সুফু? আর কে মারবে? তোর দাম্ভিক আঙ্কেল মেরেছে। রাগে জিদে তাই তো ওষুধ খেলাম। দাগ বসে গেছে নাকি রে? দুয়াঙ্গুলের ছাপ স্পষ্ট। চিন্তা করিস না, তোর হবু বর আদর করে সারিয়ে তুলবে। আমার হবু বর? কেন জানিস না আঙ্কেল তোকে বিয়ে দেবেন? পাত্র খুঁজছেন। কবুল বলার আগে আমার শরীর থেকে রুহু চলে যাক। আমিন। সুফিয়া রাগান্বিত স্বরে কথাটা বলে থেমে যায়। হঠাৎ দেয়ালের সাথে বেশ জোরে আঘাত লাগে তার। মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে আছে অলিদ, তার দুগাল চেপে দেয়ালের সাথে ঠেসে ধরেছে। আর যদি এই কথা তোর মুখ থেকে বের হয় তবে কসম বাকি গালটাও আর স্বাভাবিক থাকবে না। আমার রাগ, জেদ, শাসন এখনো কিছু দেখিসনি তুই। তোকে সোজা করা আমার সেকেন্ডের কাজ। তাই মাথা থেকে এইসব কুবুদ্ধি ছেড়ে দে। 2 সপ্তাহ পর এক্সাম। পড়াশোনায় মন বসা। ফর্সা রক্তিম গাল, আরক্ত দৃষ্টি, দাঁতে দাঁত চেপে অলিদের কথার ভঙ্গিতে ঢোক গিলে সুফিয়া। ইনাকে নিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ তোষামোদ করছে ইতিকা। আপনি আসুন প্লিজ, আর 2 দিন বাকি আপনার এক্সামের। কিছুই তো পারেন না, একটু পড়তে বসুন। সরে যান ইতিবু, আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। না গেলে মামু ভীষণ রাগ করবে। করুক রাগ, তিনি যাই ইচ্ছে তাই করুক, আমি আপনাকে ছাড়ছি না। আপনি পড়তে বসবেন মানে বসবেন। আর এখন রাত 11টা বাজে, এত রাতে বের হলে আসবেন রাতের 2-3টায়, আমি ভালো করেই জানি। আপনার আর পড়া হবে না। আপনার তো আজ এক্সাম শেষ, যান চিল করুন, আমাকে জ্বালাবেন না একদম। আমি আপনাকে জ্বালাই? ইনানের কথায় দুচোখ ছোট করে প্রশ্ন করল ইতিকা। ইনান ব্লেজার গায়ে জড়িয়ে স্মিথ হাসে। অবশ্যই। আমার না পড়লেও চলে। তোকে নিয়ে যাব খাঁটি বাংলায় নকল করব। ছিহহ, লজ্জা করে না? আবার বলছেন নির্দ্বিধায়। আমি আপনার জন্য কত কষ্ট করে সব সাজেশন জোগাড় করেছি দেওরজির কাছ থেকে, আর আপনি বলছেন নকল করবেন। আমাকে যেতে হবে। আপনাকে আমি বারণ করছি, তবুও আপনি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কেন? ইনান আরেকবার ইতিকার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। নিস্তব্ধ রুমটায় ভাইব্রেট হতে থাকে ইনানের ফোন। স্ক্রিনে বাহরুল ইসলামের নাম্বার দেখে তড়িঘড়ি করে ফোন রিসিভ করে। হ্যাঁ মামু বলো। তুই কই রে? সবাই বসে আছে। 10 মিনিট, আমি আসছি। ইনান ফোন রেখে ইতিকাকে টেনে দাঁড় করাই। মেয়েটার কপালে থাকা চুলগুলো সরিয়ে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। আমি গেলাম ইতিবু।
দুঃখিত, আপনার কথা রাখতে পারলাম না। নিগুর রাগটা বাইরে থেকে প্রকাশ করল না ইতিকা। মানুষটা তার কথা রাখেনি। এই তার ভালোবাসা। এই বাড়িতে থাকা যেন তার কাছে বন্দি জীবন লাগে। শ্বশুর শাশুড়ি, স্বামীর ভালোবাসা, আদর, যত্ন পেলেও কোথাও যেন নিজেকে বন্দিনী মনে হয় তার কাছে। আচ্ছা, ইনান কি সত্যি তাকে ভালোবাসে, নাকি ওয়াসিমের সাথে শত্রুতার বর্ষে তাকে বিয়ে করেছে? উত্তর অজানা তার। নারী জাতির মন গলানো সবচেয়ে সহজ মাধ্যম ভালোবাসা। মেয়েরা ভালোবাসায় কাঙাল। একটু আদুরে কথা, আদর যত্ন পেলেই পোষ মেনে যায়। আর সেই কাজটাই কি করেছে ইনান। আর ভাবতে পারল না সে। মাথার ভেতরটায় সব প্রশ্নেরা একসঙ্গে খেলা করছে। দ্রুত পা চালিয়ে নিচে নেমে এলো ইতিকা। ডাইনিং টেবিলের চেয়ারে মন মরা হয়ে বসে আছেন তার শাশুড়ি মিসেস নাসরিন। আম্মা, আপনি বসে আছেন কেন? খাবি না রাতে? আপনার ছেলে তো না খেয়ে গেল, আমার খেতে ইচ্ছে করছে না। আব্বা কি খেয়েছেন? না। ইতিকা দীর্ঘ শ্বাস ছাড়ল। পাশের চেয়ার টেনে বসে পড়ল নাসরিনের পাশে। একটা কথা বলবো আম্মা। বল। আপনার আপন ভাই আপনার ক্ষতি করছে, তবে আড়ালে। আপনার একমাত্র ছেলেকে বকে দিয়েছে। সে এখন এক কথায় অবাধ্য সন্তান। অথচ আপনি আপনার ভাইয়ের সঙ্গ দিচ্ছেন। আব্বা, আপনার ভাইকে নিয়ে কিছু বললেই তেতে উঠছেন। আপনি কি কিছু বুঝেন না, নাকি না বোঝার ভান করে আছেন? মারে, আমি আমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ভেবেছি তুই এসেছিস, তুই তাকে আঁচলে বেঁধে নিবি, কিন্তু তা আর হলো কই। ইতিকা মাথা নুইয়ে নেয়। রক্তিম দুচোখের কোণে পানি জমাট বেঁধে গেছে। আম্মা, তিনি আমার কোনো কথাই শুনেন না। রাখেন না, আমি কি করব? আজকেও বারবার বারণ করেছি, কিন্তু আমার কথায় তিনি সোপর্দ হননি। মামু ফোন করল, তৎক্ষণাৎ চলে গেলেন। নাসরিন মনক্ষুণ্ণ হলেন। ইতিকার দিকে তাকিয়ে প্রণত হয়ে বলেন, আমার পরিবারের শেষ একজন জীবিত আমার ভাই বাহরুল ইসলাম। তাই তার সাথে জোর খাটিয়ে কিছু করছি না। 1 বছর আগে ভাইজানের সাথে রাগারাগি করাই এবং রাত করে বাড়ি ফেরায় জবাব চাওয়ায় ইনান বাড়ি ছেড়েছে। তাই আমি আর মুখ ফুটে কিছু বলি না। আর দুজনের কথার মাঝেই মিসেস নাসরিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে অলিদ নামটা দেখে কিঞ্চিত ভ্রু কুঁচলাল। এত রাতে উনি ফোন করেছে কেন আম্মা? ধরে দেখি। মিসেস নাসরিন ফোন ধরলেন, তবে অলিদ কথা বলতে চাইল ইতিকার সাথে। পিচ্ছি ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো দেওরজি। আপনি কেমন আছেন? ভালো। ইনান কোথায় জানো কিছু? মামুর সঙ্গে নাকি কোনো মিটিংয়ে আছেন? হাহ, তোমার বর মিটিংয়ে আছে? সত্যি? এইমাত্র দেখে এলাম গোপন আস্তানায় প্রবেশ করতে। আর সেখানে যাওয়া আমাদের সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ। গোপন আস্তানায় কি হয়? বাহরুল ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের শায়েস্তা করা হয় ইনানের নির্দেশে। এই ছিল তার মিটিং। ছেলেটা বকে যাচ্ছে। প্লিজ কিছু একটা করো। আমি কি করব? আমার কিছু কি করার আছে? পারলে আপনারা আমায় মুক্তি দিন। ইতিকা ফোন কেটে দিল। নাসরিনের কোলে আছড়ে পড়ে দুচোখের পানি বিসর্জন দিচ্ছে। আম্মা, আমায় মাফ করে দিন, আমার আর ভালো লাগছে না কিছু। এমন জীবন আমার দরকার নেই। এক কথায় এখন আমি পরবাদিনী। আমার উপর থাকা সকল দাবি চাওয়া পাওয়া তুলে নিন। আমার বাকিটা জীবন পড়ে আছে, আমাকে আমার মতো চলতে দিন।
নাসরিন ইতিকার দিকে তাকিয়ে আছে হতাশ দৃষ্টিতে। তুই কিছু করতে চাইছিস? হ্যাঁ। তবে যা, তুই মুক্ত। ইতিকার রগজটা ব্যবহারে সস্তব্ধ ওয়াসিম। মেয়েটা পাল্টে গেছে। হুটহাট রেগে যাচ্ছে অদ্ভুত। এত রাতে তুমি এখানে ইতিকা? ইনান কি তোমায় বের করে দিয়েছে? আমার জানা মতে ইনান তোমায় ছাড়ার পাত্র নয়। এত প্রশ্ন করছো কেন ওয়াসিম? আমি যা বলছি তার উত্তর দাও। তোমার বউ কোথায়? আমার বউ? কি সব বাজে বকছো তুমি? আমি বিয়ে করলাম কবে? কেন দেশের বাইরে করেছ? রাবিশ, ওটা আমার ফ্রেন্ডের বিয়ে ছিল। আমার পাশের মেয়েটি আমার ফ্রেন্ড। তাই বলে এত জড়িয়ে ধরবে? ছবিতে আমি স্পষ্ট দেখেছি তোমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলে। আমেরিকার কালচার সম্পর্কে তোমার ধারণা নেই। জড়িয়ে ধরা, কিস করা তাদের কমন অভ্যাস, এটা আমাদের দেশ নয়। আমার ফ্রেন্ডকে আমি জড়িয়ে ধরতেই পারি। তার মানে তুমি সত্যি বিয়ে করনি? না। তবে আমার হবু বউ আমার সামনে। কথাটি বলেই মৃদু হাসল ওয়াসিম। কিন্তু ইতিকার মাথা কাজ করছে না। ইনান তাকে মিথ্যা বলেছে, তার সাথে প্রতারণা করেছে। বিয়ের পরদিন বলেছিল ওয়াসিমের আশা যেন ছেড়ে দেয়, ওয়াসিম বিবাহিত। তবে ইনান প্রতিটি কাজে, প্রতিটি ধাপে তার সাথে মিথ্যা ছলনা করছে। ইতিকা, তোমার চোখে পানি কেন? নিশ্চয়ই আনন্দের, আমার কাছে ফিরে আসার আনন্দের। আই এম সো হ্যাপি তুমি আমার কাছে আবার ফিরে এসেছ। ইতিকা ছলছল চোখে স্মিত হাসল। যাবে ওয়াসিম? কোথায়? এমন জায়গায় ইফতিহার ইনান যেখানে আমাদের হদিস পাবে না। তবে তার আগে আমি আমার গ্রামের বাড়ি যেতে চাই। বেশ, তবে তাই হোক। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচিরে মুখরিত। পার্কের একটি বেঞ্চিতে বসে আছেন ইনান এবং বাহরুল ইসলাম। কিছুক্ষণ আগেই তারা জগিং করতে পার্কে এসেছে। গতকাল আর বাড়ি ফেরেনি ইনান। বেশ রাত হওয়ায় বাহরুল ইসলাম তাকে নিজের সাথে নিয়ে যান। এবার আমি যাই মামু। কাল রাতে বাড়ি ফিরিনি, মা জানলে নির্ঘাত আবার কোনো কাণ্ড বাঁধাবেন। নাস্তা না করে যেতে পারবি না। তোর মামি গরম গরম পরোটা ভাজবে বলেছে, আমি তোকে না নিয়ে গেলে ভীষণ রাগ করবে। কিন্তু চুপ কর তো, বেশি বকিস না। চল আরেক দৌড় দিয়ে আসি। নাসরিন কিছু বললে আমাকে ফোন করবি, আমি তাকে বুঝিয়ে বলবো। সূর্যের আলোতে ঝলমলে রোদ্দুর আছড়ে পড়ছে বাগানের দিকে। ইনান ধীর গতিতে এগিয়ে যায় বাগানের দিকে। যদিও বাগানটার এখন আর তেমন যত্ন করা হয় না, তাই অধিকাংশ গাছ পচে মরে আছে। ইনান বাগানের চারিদিকে চোখ বুলিয়ে সদ্য ফোটা একটি লাল টকটকে গোলাপ দেখতে পায়। গোলাপ হাতে নিয়ে তির্যক দৃষ্টিতে তাকায় তার বারান্দার দিকে। নিশ্চয়ই এই ফুল ইতিকার খোপায় গুজে দিলে সব রাগ জেদ পানিতে পরিণত হবে। পা টিপে টিপে বাড়ির ভেতর প্রবেশ করে ইনান। অপর দিকে বাগানের বিপরীত পাশে বাড়ির কাজের মেয়ে রূপসী দাঁড়িয়েছিল। ইনানকে বাড়িতে ঢুকতে দেখে মাথায় হাত দিয়ে বাড়ির দারোয়ানকে সতর্ক সুরে বলে, আইজগা শেষ গো শেষ। আইজগা এই বাড়িতে 1 বছর আগে যে তুফান হইছিল, আইজা আবার হেই তুফান হইব। ইতিকা ভাবি নাই গো নাই, এটা হুনলে ইনান ভাইয়ের অবস্থাটা কি হইব বুঝবার পারছেন ভাই? বাড়ির পরিবেশ একদম নিরিবিলি। ইনান তার বেডরুম, বারান্দা, ছাদ সবটা ঘুরে অবশেষে রান্না ঘরে পা বাড়ায়। মা কেমন আছো?
ভালো। ইনান রান্নাঘরে একবার চোখ বুলিয়ে নেয়। ইতিকাকে না দেখতে পেয়ে কিঞ্চিত কপালে ভাঁজ পড়ে। মা, ইতিবু কোথায়? জানি না। জানি না মানে? সারাদিন সে তোমার সাথেই থাকে আর তুমি বলছো তুমি জানো না। আমার সাথে কি ফাইজলামি করছো? কথাটা ইনান একটু জোরেই বলল। দেখ, তোর সাথে আমার মাছেলের সম্পর্ক। অবশ্য এই যে তুই আমার নারী ছেঁড়া ধন, এইটুকুই, এর বেশি কিছু না। তুই তোর মর্জি মতো চলিস, আমি আমার মতো। তোর সাথে ফাইজলামি করার ইচ্ছে কিংবা সময় আমার নেই। কথা এত প্যাঁচানোর মানে কি? যা বলবে সোজাসাপটা বলবে। নাসরিন ঘুরে দাঁড়ায়। কান্নার ফলে দুচোখ আরক্ত হয়ে আছে। চোখ ফুলে গেছে খানিকটা। দীর্ঘশ্বাস ছেড়ে ইনানের চোখে চোখ রেখে বলে, ইতিকা চলে গেছে কাল রাতেই। চলে গেছে মানে কি? ইনানের কাটক্ষের স্বর। কাল সে বলেছিল এমন বন্দি জীবন তার ভালো লাগছে না। তাকে এবার অন্তত মুক্ত দেওয়া হোক। কাল কি এমন হয়েছিল যার কারণে ইতিকা চলে যাবে বাড়ি ছেড়ে? তুই তার কথা অবমূল্যায়ন করলি কেন? মেয়েটা রাতে অনেক কান্নাকাটি করেছে। আমি তাকে সোজাসুজি বলেছি তাকে এই বাড়িতে যখন আমি এনেছি তখন মুক্তটাও আমি করে দিলাম। তার যদি ইচ্ছে হয় তবে থাকুক এই বাড়িতে, ইচ্ছে না হলে চলে যেতে পারে। তারপর সে চলে যায়। চাইলে বাড়ির সিসি ক্যামেরা চেক করতে পারিস। মা। ইনান ধমকে উঠলে রাগটা হঠাৎ করেই মাথায় চড়ে বসেছে। কাকে রেখে কাকে গন্ধলায় দেবে বুঝতে পারছে না সে। মিসেস নাসরিন চুপচাপ হাতের কাজ সারছেন। যেন ইনানের দিকে মন দেওয়া সবচেয়ে জঘন্যতম কাজ। মা, তুমি জানো ওয়াসিম বাইরে ওত পেতে আছে। একবার যদি ইতিকাকে পায় তবে ওহ গড, আমার কিচ্ছু ভাল লাগছে না। নাসরিন এবারও প্রত্যুত্তর করল না। তিনি তার কাজেই ব্যস্ত। ইনান দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে। মেঝেতে পড়ে আছে একটু আগে ছিঁড়ে নেওয়া সেই ফুলটা। মিসেস নাসরিন মেঝেতে ফুলটা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। চাইলে তোর জীবনটাও এমন রঙিন ফোটা ফুলের মতো পবিত্র করতে পারতি, কিন্তু তুই বকে গেছিস। নিকষকালো রাতের আধারে ডুবে আছে শহরখানি। 12 তলার বিল্ডিংয়ের ছাদে বসে শ্যাম্পেইন এর বোতলে চুমুক দিচ্ছে ইনান। অলিদ তার পাশে বসে আছে থুতনিতে হাত দিয়ে। আর কত গিলবি? এবার তো থামো। নিচে চল, ঘুম আসছে আমার। অলিদের কথায় ঘুরে তাকায় ইনান। তার পাশে শ্যাম্পেইনের বোতলটা ছুঁড়ে মারে রাগ নিয়ে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ভেঙে যায় বোতলটি, তোড়াক করে লাফিয়ে উঠে অলিদ। আব্বে শালা, কি করছিস? মারবি নাকি আমায়? তোর ঘুম আসছে? অদ্ভুত, তোর ঘুম আসছে। আমি গত 3 দিন নির্ঘুমে আছি। এখনো আমার ঘুম আসছে না। আমার ইতিবু কোথায়? তার হদিস এখনো পেলাম না আমি। নিশ্চয়ই ওয়াসিম নিয়ে গেছে তাকে। এর বাইরে আর কোনো অপশন নেই। কেননা ওয়াসিম ছেলেটাও গত 3 দিন থেকে নিখোঁজ। আর ভাবি এই শহরটা চেনে না, একমাত্র ওয়াসিম ছাড়া তাকে কেউ সাহায্য করতে পারবে না। চিরুনি তল্লাশি চালিয়েও খুঁজে পেলাম না। অদ্ভুত। ওয়াসিমের সঙ্গে যদি কোনো কিছু সত্যি সত্যি হয়, সে যদি ওয়াসিমের সঙ্গেই যায় তবে কসম কলিজা টেনে ছিঁড়ে ফেলব। বেয়াদব মেয়ে সাহস দেখে আমি অবাক হচ্ছি, আমাকে বয়কট করে এক্স নিয়ে ভেগে গেছে। ইনান মাতাল ভঙ্গিতে কথাগুলো বলে আরেকটা শ্যাম্পেইনের বোতল ছুঁড়ে ফেলে। অলিদ জানে ইতিকা কোথায় আছে, তাই নিশ্চিন্তে দিন কাটাচ্ছে সে।
এতদিন ইনানের পাগলের মতো অবস্থা দেখে বেশ মজা নিয়েছে অলিদ। অন্তত এই ছেলেকে কবজা করতে ইতিকার পালিয়ে যাওয়াটাই মুখ্যম ছিল। ইনানকে রাগাতে মুখ খুলল অলিদ। তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর জন্য মেয়ের অভাব হবে না, অন্তত আরেকটা বিয়ে করতে পারবি। যে গেছে যেতে দি, ইতিকাকে মুছে ফেল মন থেকে। অন্ধকারে ঝাপসা চোখে অলিদের অবস্থান বোঝার চেষ্টা করছে ইনান। অবশ্য কয়েক মিনিটে খুঁজেও পায়। তৎক্ষণাৎ ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে অলিদের উপর। হঠাৎ আক্রমণে মেঝেতে গিয়ে ঠেকে দুজনে। অলিদের মেরুদণ্ড যেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। অসহ্য ব্যথায় আর্তনাদ করার আগেই ইনান তার গাল চেপে ধরে। সাহস কম না তোর? আমার বউ আমি ছাড়ব মানে কি? এমনি এমনি বিয়ে করিনি, তাকে চাই বলে করেছি। আরে ছোছার শালা, যদি এতই দরদ থাকত তবে সেদিন ইতিকার কথা রাখলি না কেন? বাড়ির বাইরে গেলি কেন? তার উপর মিথ্যা বলেছিস তুই মিটিংয়ে আছিস, কিন্তু তুই গোপন আস্তানায় ছিলি। অলিদের কথায় হাতের বাঁধন আলগা হয়ে যায় ইনানের। ইতিকা জানল কি করে আমি মিটিংয়ে যাইনি, গোপন আস্তানায় গেছি? অলিদ এবার থতমত খেয়ে যায়। কি উত্তর দেবে ভেবে পেল না সে। অপরদিকে মাতাল ইনান ধীরে ধীরে নুইয়ে যাচ্ছে, শরীরের শক্তি তার ধীরে ধীরে ইতি টানছে। আজ সজ্ঞানে থাকলে, সত্যিটা জানলে অলিদের গর্দান নিতেও দুবার ভাবত না ইনান। তা ভেবে স্বস্তির শ্বাস ছাড়ে অলিদ। ভার্সিটিতে সুফিয়ার সাথে একটু কথা বলার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় আছে অলিদ। আজ তাদের এক্সামের শেষ দিন। এবারের এক্সামটা আর দেওয়া হলো না ইনান এবং অলিদের। তবে সুফিয়ার বাবা এক্সামের দরুনে মেয়েকে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দিয়েছেন, যদিও সর্বাবস্থায় তাকে নজরদারিতে রাখা হচ্ছে। সুফিয়াকে আসতে দেখে এগিয়ে গেল অলিদ। হেই, এক্সাম কেমন হলো সুফু? কচুপোড়া এক্সাম দিয়েছি, কোনো কিছু কমন পড়েনি। সামনের ছেলেটার কাছ থেকে সব দেখে লিখেছি এক কথায় ফুলকপি। বাহ বাহ, এই তো আর 10 স্টুডেন্ট। তোরা মায়ারা এটাই ভালো পারিস। এক্সাম হলে আমাদের মতো অবলা ছেলেদের একটু মিষ্টি কথা বলে পটিয়ে সুন্দরভাবে পুরো খাতাটা কপি মারতে পারিস। অলিদের কথায় তেতে উঠল সুফিয়া। ঠাটিয়ে 2 চড় দেব। তোর মতো নাকি রে আমি? আমি ভালো স্টুডেন্ট, বাট এক্সামের আগে পড়তে পারিনি, তাই এই দশা। সুফিয়ার কথার মাঝে এগিয়ে এলো সুফিয়ার গাড়ির ড্রাইভার। আপা, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি চলুন। স্যার আবার রেগে যাবেন। সুফিয়া কিছু বলার আগেই অলিদ আপাদমস্তক ছেলেটাকে দেখে নিল। দেখেই বোঝা যাচ্ছে অবিবাহিত ছেলে। অলিদ সুফিয়ার হাত টেনে পিছিয়ে নিয়ে ছেলেটার সামনে নিজে এগিয়ে আসে। আপনার স্যার কোথায়? অফিসে আছেন। আমাকে বলল আপাকে নিয়ে যেতে। বাড়ি ফিরবে কখন তোমার স্যার? মিটিং আছে, বেশ রাত করেই ফিরবেন। তোমার বউ আছে নাকি গার্লফ্রেন্ড? এবার অলিদের প্রশ্নে থতমত খেয়ে যায় ছেলেটি। চোখ ছোট করে সুফিয়ার দিকে একবার তাকিয়ে আবারও অলিদের দিকে তাকায়। গার্লফ্রেন্ড আছে? বাহ বাহ, বেশ ভালো। তোমার স্যারের ম্যাডামকে ফোন করে আমি বলে দেব ওনার মেয়ে আমার সাথে আছে। আর স্যারকে তুমি ফোন করে বলবে সুফিয়া আপাকে তুমি বাড়ি পৌঁছে দিয়েছ, বুঝতে পারেছ? কিন্তু? কোনো কিন্তু নয়, এই 1000 টাকা রাখো। গার্লফ্রেন্ড নিয়ে আজ ঘুরতে যাও। আর যা শিখিয়ে দিয়েছি সবটা বলবে। এবার ফুটো এখান থেকে।
ছেলেটি বড় বড় পা ফেলে চলে যায়। অপরদিকে সুফিয়া আহাম্মক বনে তাকিয়ে আছে অলিদের দিকে। তুই ছেলেটাকে 1000 টাকা দিয়ে দিলি। তোর কি টাকা বেড়ে গেছে নাকি? না, আমার টাকা বাড়বে কেন? আমার আবার অত টাকা পয়সা নেই। 1000 টাকার নোটটা তোর ছিল মানে? অলিদ সুফিয়ার দিকে পার্সটা ছুঁড়ে দেয়। নে তোর পার্স। তোর ব্যাগ থেকে নিয়েছি আর টাকাটাও তোর ছিল। সুফিয়া পার্সটা হাতে নিয়ে অলিদের পিঠে কিল বসায়। লেকের পারে বাদামের খোসা ছাড়াতে ব্যস্ত অলিদ। বেশ যত্ন নিয়ে বাদামের খোসা ছাড়ায় সুফিয়ার হাতে তুলে দিচ্ছে, যেন এটাই তার বর্তমানে একমাত্র কাজ, আর কাজটি সঠিকভাবে পালন না হলে বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে। সুফিয়া অলিদের হাত থেকে বাদাম নিয়ে ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে বলে, ঘটনা কি? আজ এত আদর আদর ভাব? আমি আমার হবু বউকে আদর যত্ন করছি, তাতে তোর কি? এবার অফ যা। কথাটি মনে মনে বলে ঠোঁট টিপে হাসে অলিদ। এই কথা তার সামনাসামনি বলার সাহস নেই তার। অলিদ উত্তর দিচ্ছিস না কেন? আর হাসছিস কেন? না, এমনি অনেক দিন পর আড্ডা দিচ্ছি তাই আর কি। ইনান কোথায় রে? সে আছে ইতিকাকে খোঁজার জন্য এদিক থেকে সেদিকে পাগলের মতো ঘুরছে। শুনেছি আজ ওয়াসিমের সম্পর্কে হালকা পাতলা তথ্য পেয়েছে। ওয়াসিম যে সিলেট আছে সেটা আজ জানল ইনান। তবে তার সাথে কি ইতিকা আছে কি না তা জানতে পারেনি। ওয়াসিমের নামটা শুনতাই মুখটা ফ্যাকাশে হয়ে গেল সুফিয়ার। তবুও নিজেকে আবার সংযত করে প্রশ্ন ছুড়ে দেয়, আচ্ছা, আমরা কি ইনানের ভালো করছি নাকি মন্দ? ছেলেটা যে রাত্রিন এক করে মেয়েটাকে খুঁজছে, আর আমরাই যে ইতিকার ব্রেনওয়াশ করে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছি, বিষয়টা যদি সে জানে তবে বুঝতে পারছিস তুই। ভুলেও এই কথা মুখ থেকে বার করবি না সুফু। ইনান চিলের চোখ নিয়ে ঘরে বলা তো যায় না, আমাদেরও সন্দেহের তালিকায় ফেলে দেবে। হ্যাঁ ঠিক। শোন, ইতিভাবি বাড়ি থেকে সেদিন রাতেই বেরিয়ে যায়। আমি ভেবেই নিয়েছিলাম সে হয়তো ফ্ল্যাটে আসবে। আমি গাড়ি নিয়ে মাঝে রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমি ভেবে রেখেছি দেখা তো হবেই, তখন এক ব্যবস্থা করব, কিন্তু তিনি উল্টো পথে হেঁটে গেলেন। আগে ওয়াসিমের সাথে যোগাযোগ করে তার বাড়িতে পৌঁছে যায়। সেদিন রাতে দুজনে গ্রামে চলে যায়। আর ইতিভাবি ওয়াসিমের কাছে 7 দিন সময় চেয়েছে গ্রামে থাকার। আর তত দিন গা ঢাকা দেবেন তিনি। ওয়াসিম তো খুশিতে গদগদ হয়ে কাজের সূত্রে সিলেট চলে গেছে। 7 দিন পর ইতিকা ওয়াসিমের সঙ্গে যেদিকে দুচোখ যায় চলে যাবে। কিন্তু বোকা ওয়াসিমও তো জানে না তার বাবা সাহাবউদ্দিনকে আমি আগেই জানিয়ে দিয়েছি। আর তাই তিনি কৌশলে তাকে সিলেট পাঠিয়ে দেয়। আর ইনান যদি ইতিভাবির শর্তে রাজি থাকে তবেই সে ফিরবে। যদি ইনান নিজের মামুর কথায় এবারও টক্কর দেয় তবে আমাদের আর কিছু করার নেই, আমরা ইতিকাকে আড়াল করে দেব। ইব্রাহিম আঙ্কেল বলেছেন তার বন্ধুর বাড়িতে পাঠিয়েও দেবেন। আমি জানি তুই, আঙ্কেল, আন্টি সবাই ইতিকার বিষয়ে জানি, যদি খবরটা ইনান পায় তবে কি হবে? আরেকটা অশান্তি শুরু হবে। তবে যা হচ্ছে হতে দে। প্রভাতের আলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দিঘির স্বচ্ছ জলে পা ডুবিয়ে বসে আছে রমণী। দুচোখে তার উদাসীনতা। কোনো কিছুর পাওয়ার অভিলাষ যে তাকে মুষড়ে দিচ্ছে ভেতরটায়, তা প্রকাশ করতে পারছে না সে। বিস্তীর্ণ দিঘিটায় ফুটে আছে কচুরিপানার ফুল।
দিঘির শেষ প্রান্তে আকাশ চিরে বেরিয়ে আসছে উত্তপ্ত রক্তিম লালের দিনমণিটা। সেদিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে রমণী। দিঘির জলে দুপা নাড়িয়ে তৃপ্ত হচ্ছে বারংবার। মাথায় ঘোমটাটা সরিয়ে কোমর সমান ঢেউ খেলানো চুলগুলো একপাশে আছড়ে রাখে। এই সময় এই দিকটায় কেউ আসে না বললেই চলে। গ্রামের বাড়িটাই উঠান শেষে একটি বড় পরিষ্কার পুকুর আছে, সেই পুকুরটাই ব্যবহার করে সবাই। অপরদিকে এই দিঘিটি ইতিকার ফুফির ঘর থেকে কিছুটা দূরেই। দিঘির পাড়ে বেশ কয়েকটা পাটাতন রয়েছে, যার কারণে ইতিকার বসতে বেশ সুবিধাই হয়। ওয়াসিমের কাছ থেকে 7 দিনের সময় নিয়েছে ইতিকা, যার মধ্যে 5 দিন পূর্ণ। আজ ষষ্ঠ দিন শুরু। অপরদিকে ইনান প্রায় 4 বার এসেছে এই বাড়িতে। প্রতিবারই ইতিকা পালিয়েছিল রান্নাঘরের ভাঙ্গা আলমারিটার পেছনে। সে ইনানের কাছে কিছুতেই ধরা দেবে না। তবে ইনানকে যে তার চাই, খুব করে চাই। দিঘির জলে হাত ভেজালো ইতিকা। উদাস কণ্ঠে একটি গান আওড়ালো। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। আকস্মাৎ ইতিকা অনুভব করে তার উন্মুক্ত পিঠে কেউ ঠোঁটের স্পর্শ করেছে। উত্তেজিত হয়ে কিছু বলার আগেই ব্যক্তিটি পেছনে থেকে তার দুবাহু চেপে ধরে এবং গভীরভাবে অধর ছোঁয়াতে থাকে। মেয়েটি উপায়ান্তর না পেয়ে ঝাঁপিয়ে পড়ে স্বচ্ছ দঘির জলে। বেশ দূরে না যাওয়ায় মাটির স্পর্শ পায় সে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে কপালের দিকে আছড়ে পড়া চুলগুলো পেছনে ঠেলে হন্তদন্ত হয়ে তাকায়। সামনের মানবটিকে দেখে বাক্যহীন, কিংকর্তব্যবিমূঢ় সে। গত কয়েকদিন যখন নিজের বউকে খুঁজতে খুঁজতে পাগলের মতো অবস্থা, তখন নিরুপায় হয়ে আবারও গ্রামে ফিরে আসে ইনান। এবার বাড়িতে সোজাসুজি প্রবেশ না করে, পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করে। হঠাৎ চোখে পড়ে দিঘির পাটাতনে বসে আছে একটি মেয়ে। তাকিয়ে আছে অনাবিল দিঘির জলে। দূর থেকেই ইনান চেনে নেয় এটাই তার ইতিবু। বেশ কিছুক্ষণ ইতিকার পাশে শব্দহীন বসে ছিল সে। যখনই ইতিকা গান আওড়ালো, নিজেকে আর স্থির রাখতে পারল না। উন্মুক্ত পিঠে মাথা নুইয়ে অধর স্পর্শে ব্যস্ত সে। আপনি? ইতিকার প্রশ্নে উত্তর দিল না ইনান। হলুদ বর্ণের সূর্যটা ধীরে ধীরে আলো ছড়িয়েছে ব্যাপক। হলুদ কমলার মিশ্রিত আলো ইতিকার চুলে, গালে ছুঁয়ে দিচ্ছে যেন আদুরে ভাবে। দেখলেন ইতিবু, চলে গিয়ে কি লাভ হলো, সেই তো আমি আপনার সামনে হাজির। ইতিকা এখনো নিজেকে স্বাভাবিক করতে পারেনি। অবাক চোখে তাকিয়ে আছে বিধ্বস্ত পুরুষটার দিকে। উঠে আসুন, আমাদের বাড়ি ফিরতে হবে। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আমি আমার ভিটেমাটিতে পড়ে থাকব। সিরিয়াসলি, আপনার ভিটেমাটি? আপনার ফুফাফুপিকে এক ইশারা করলে এক্ষুনি বের করে দেবে। তার থেকে ভালো উঠে আসুন। সম্মানের সাথে আমার বাড়িতে নিয়ে যাব। সম্মান তো একবার ভাঙেননি, বারবার ভেঙেছেন। আপনাকে শর্ত দিয়েছি, বাইরে এইভাবে চলাফেরা বন্ধ করুন। বাবার ব্যবসায় হাত লাগান। অযথা নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। এত কথা শুনতে চাই না ইতিবু, চলুন আমার সাথে। যা করেছেন তার জন্য আপনাকে মাফ করেছি, এটাই অনেক।
যাব না আমি। আপনার যেদিকে ইচ্ছে আপনি চলে যান, আর আমায় শান্তিতে বাঁচতে দিন। শান্তি? আমায় ছাড়া না আপনার শান্তি হবে আর না আমার শান্তি হবে। উঠে আসুন। উঠব না। আমি কি ঝাঁপ দেব? আমি কিন্তু সাঁতার জানি। ইতিকা উঠল না, সে এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ইনান ইতিকার কাণ্ড বুঝতে পেরে পাটাতনে বসে যায়। অপরদিকে ইতিকা ঠোঁট বাঁকিয়ে সাঁতার কেটে একটু মাঝামাঝিতে চলে যায়। ডুব সাঁতারে পানি থেকে লাফিয়ে উঠতেই ইতিকার দিকে তাকিয়ে ইনান বাকরুদ্ধ হয়ে যায়। এ যেন জলপরী। সর্বাঙ্গ দেহে জলে টইটুম্বুর। নাক ঠোঁট ছুঁয়ে পানি টপটপ করে পড়ছে দিঘির জলে। ইতিকা চুলগুলো পেছনে ঠেলে সূর্যের দিকে তাকায়। কিছুটা এগিয়ে এসে কচুরিপানার ফুল ছিঁড়ে কানে গুজে নেয়। ইনান তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার সর্বাঙ্গ সুন্দরী বউ, এত স্নিগ্ধ এতটা কোমলমতি তোমায় আগে লাগেনি। আজ তো আমার দিঘির অগাধ জলের উপর ঈর্ষা হচ্ছে। আমার কোমলমতিকে ছোঁয়ার ভাগ্য তার হয়েছে, অথচ আমি কে? আমাকে রাখে দূরে আড়ালে তার ভালোবাসার আবডালে। ইতিকা ঘুরে তাকিয়ে ইনাকে উদ্দেশ্য করে বলে, ফিরে যান। আমি ফিরব না আপনার সঙ্গে। আমার কি একটাই অপরাধ? আমি মামুর সঙ্গ দিচ্ছি বলে। যদি বলি হ্যাঁ তাই, আপনি আপনার মামুর সঙ্গতা ছেড়ে দিন। আমি কিন্তু আত্মীয়তা ছাড়তে বলেনি, স্রেফ সঙ্গতা, রাজনীতি, মারামারি গুলো ছাড়তে বলেছি। ইনান উঠে দাঁড়ায়। হঠাৎ তার রাগ মাথা চড়া দিয়ে বেড়েছে। তাকে যেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে ইতিকা। হাতে এক কোষ জল নিয়ে ছুঁড়ে দেয় ইনানের দিকে। জলের স্পর্শে ঘুরে তাকায় ইনান। ইতিকা কোমরে হাত গুজে বলে, অন্তত একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করা ওয়াসিম ছাড়া এই ভুবনে কেউ করেনি। ছেলেটা মন্দ হলেও আমার জন্য আশীর্বাদ স্বরূপ। ইতিকা ঘুরে দাঁড়ায়, হলুদ সূর্যটার দিকে তাকিয়ে থাকে চোখ কুঁচকে। অপরদিকে ইনানের কাছে ইতিকার কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার মতো। রাগে হন্তদন্ত হয়ে মাঝপথে থেমে যায় ইনান। পকেটে বেশ শব্দ করে ভাইব্রেট হচ্ছে ফোন। নাসরিনের নাম্বার দেখে দ্রুত ফোন রিসিভ করে সে। হ্যাঁ মা বলো। তুই কোথায়? এদিকে যে কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তোর মামু আংটি নিয়ে বেশ কয়েকজন মুরব্বি নিয়ে আমাদের বাসায় এসেছে। আজ নাকি তোর আর রুমুর এনগেজমেন্ট হবে। ইতিকা যেহেতু চলেই গেছে তবে আর দেরি নয়, রুমুর সাথেই তোর বিয়ে দিতে চায় ভাইজান। তোর বাপ রেগে বোম হয়ে আছে। আমার শেষ কথার এক কথা, মা হয়ে ছেলের খারাপ চাইব না। ইতিকা ছাড়া এই বাড়িতে অন্য কেউ বউ হয়ে এলে তোকে আমি ত্যায্যপুত্র করতে দুইবার ভাবব না। আমি আমার ভাইকে বিশ্বাস করি না, এটা মাথায় রাখিস। নাসরিন খট করে ফোনটা কেটে দিলেন। একের পর এক ঝামেলা তাকে বিষিয়ে তুলছে। ইতিকাকে ছাড়া সে থাকতে পারবে না, অপর দিকে আজ একা বাড়ি ফিরলে ঝামেলায় পড়বে। কি করবে সে? তার মায়ের বলা শেষ কথাটা ভাবিয়ে তুলছে তাকে। ইনান অলিদের নাম্বারে কল করে কিছুটা স্থির কণ্ঠে বলে, আমি ইতিবুকে ছাড়া থাকতে পারবো না। আমার এখন কি করা উচিত? বলদের মতো কথা বলিস কেন? এইসব ভংচং ছাড়, ইতিভাবিকে নিয়ে থাক। দেখবি সুখে থাকবি। ইনান ফোন অফ করে আবারও দিঘির পারে যায়। ইতিকা অন্যদিকে মুখ করে কচুরিপানার ফুল ছিঁড়তে ব্যস্ত। ইতিবু, আমি যদি আপনার সব কথা মেনে নি তবে কি ফিরে আসবেন? অবশ্যই।
তবে বেশ কবুল। আপনার সব শর্ত কবুল। ইতিকা ঘাবড়ে গেল। হঠাৎ ইনাকে এত নার্ভাস লাগছে কেন? ইনান ছটফট করে পানিতে নেমে যায়। ইতিকাকে ইশারা করে এগিয়ে আসত। ইতিকাও জড়বস্তুর ন্যায় মুঠো ভর্তি কচুরিপানার ফুল নিয়ে এগিয়ে এলো ইনানের কাছে। ইনান ফুলগুলো নিজ হাতে তুলে নেয়। ইতিকার দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ে। ফুলগুলো বাড়িয়ে এক গাল হাসি দিয়ে বলে, হাজারটা জোরতা ভুলে আমি আপনার কাছে আমার জীবন সমর্পণ করিলাম ইতিবু। দ্বিপ্রহরে নীল আকাশটা হঠাৎ কালো মেঘে ঢেকে আছে, তার সাথে ভারী বর্ষণ। আধার পরিবেশে ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে মেঘের গুম গুম শব্দ। ইনান শার্টের হাতা ভাঁজ করে বারান্দা থেকে মাথা তুলে একবার আকাশটা দেখে নিল। না, বৃষ্টি থামার নাম নেই। আজ যেন আকাশ উত্তাল হয়েছে ধরণী ভিজিয়ে সতেজ করার বাহানায়। সকালে ইতিকাকে নিয়ে বাড়ি ফিরতে চাইলেও ইতিকার ফুফা ফুফি কিছুতেই বাড়ি ফিরতে দিলেন না। তারা দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনে মত্ত হয়ে উঠলেন। আহার গ্রহণ শেষে শহরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ইতিকা। হঠাৎ ভারী বর্ষণ শুরু। তারপরেই তারা বন্দী। একটা কথা ছিল। ইতিকার ভরাট কণ্ঠ শুনে ঘুরে তাকায় ইনান। ইতিকা দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। বলুন, ওয়াসিম কোথায় আছে কিছু জানেন কি? গত 3 দিন তার কোনো খোঁজ পাচ্ছি না। ওয়াসিম নামটা শুনতাই ইনানের সর্বাঙ্গ যেন ঈর্ষায় জলে পুড়ে ছারখার হয়ে যায়। এত মায়া কেন ছেলেটার জন্য? কিসের এত আকুলতা? আপনার তো দেখছি সবার জন্যই মাথা ব্যথা হয়, একমাত্র আমি ছাড়া। ইনান শান্ত সুরে কথাটা বললেও তার কণ্ঠে যে কতটা রাগ মিশ্রিত ছিল তা ইতিকা ভালোভাবেই বুঝে নিয়েছে। সে হালকা করে ঢোক গিলে ইনানের দিকে তাকাল। আসলে তার সাথেই গ্রামে এসেছি, এরপর 2 দিন কথা হয়েছে, গত 3 দিন কোনো কথা হয়নি তাই। তাছাড়া সে আমার উপকার করেছে, আর তার খোঁজ খবর যদি আমি না রাখি বেইমানি হয়ে যাচ্ছে না বিষয়টা? ইতিকার সহজ স্বীকারোক্তি, তবে রাগ লাগল ইনানের। দুহাতের মুঠো করে এগিয়ে গেল ইতিকার দিকে। ইতিকা মাথা নুইয়েই 2 কদম পিছিয়ে যায়। তাদের অবস্থানের মাঝে আর সামান্য ব্যবধান আছে বলা চলে। ইনান বাজখাই গলায় কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় ইতিকার সমবয়সী ফুফাতো বোন মিহি। ইতিকা আম্মা তোকে ডাকে। ইতিকা ইনানকে ঠেলে সরে যায়। দ্রুত মাথায় ঘোমটা টেনে বারান্দা পার করে ঘরে প্রবেশ করে। মিহি থতমত খেয়ে তাকিয়ে আছে ইনানের দিকে। সেই বুঝতে পারেনি ইতিকা এবং ইনান দুজনে এত কাছে ছিল এইভাবে। যদি বুঝতো তবে ভুলেও এই দিকটায় পা বাড়াতো না। মিহি, এদিকে আসো। ইনানের ডাক শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায় সে। কিছু বলবেন দুলাভাই? দুলাভাই ডাকটা শুনে মনে কেমন যেন উড়ু উড়ু করছে ইনানের। তার ঠোঁটের কোণে হাসির আভাস পাওয়া গেল। এক হাত কোমরে দিয়ে অন্য হাত দিয়ে সামনে থাকা চুলগুলো বেশ স্টাইল করে পেছনে সরিয়ে ঘুরে তাকালো সে। বুকের বাম পাশটায় আবেগী ভঙ্গিতে হাত দিয়ে নিজেও বিড়বিড় করে বলে, দুলাভাই। দুলাভাই কিছু বলবেন? ইনান আবারও ঘুরে তাকায়। হাত ইশারায় ডাকতে থাকে মিহিকে।
আমাকে এত ভয় পাও কেন? সব সময় দূরে দূরে থাকো। অদ্ভুত, আমাকে দেখলেও ছুটে পালিয়ে যাও। কই, আমি আবার কখন পালালাম? মিথ্যা বলছো আমার সঙ্গে। মিহি এবার থতমত খেয়ে যায়। মিনমিনিয়ে চোখ ছোট করে বলে, বিয়ের দিন যে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে এসেছেন। গাড়িতে করে রামদা পিস্তল ভাবতেই আমার ভয় লাগে। মিহির এমন প্রত্যুত্তরই আশা করছিল ইনান। মুখে গম্ভীর্য ভাব রেখে বলে, আমি ছেলেটা খারাপ নই। আর এখন আরো ভালো হয় যাব তোমার বোনের পবিত্র ছোঁয়া পেয়েছি কিনা। আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারো। যাই হোক, একটা প্রশ্ন করি তোমায়। আমার সোজাসাপটা উত্তর চাই। জি বলুন। এই কয়েকদিন আমার অনুপস্থিতিতে ইতিবু কি আমায় মিস করেছে? তোমায় কিছু বলেছে সেই ব্যাপারে? রাতদিন এক করে কেঁদেছে, নির্ঘুম রজনী পার করেছে। খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছিল। এবার আপনি বুঝে নিন সে কি আপনাকে মিস করেছিল। আমার জন্য নাকি ওয়াসিমের জন্য কেঁদেছিল? বিশ্বাস করব কি করে? বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার বিষয়। আমি সত্যটাই বলেছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই দুলাভাই। টিনের চালায় ঝমঝম বৃষ্টির শব্দ ক্রমশ বেড়ে চলেছে। বিদ্যুৎ নেই বিকেলের পর থেকে। ঘরে লণ্ঠনের লাল টিমটিম আলোর পাশে বসে আছে ইনান। ইতিকার সাথে আর খুব একটা কথা হয়নি, অবশ্য মেয়েটাই কেমন যেন দূরত্ব নিয়ে চলছে, কিন্তু কেন বুঝতে পারছে না সে। প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আকাশের হাক ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলছে। ইতিকা রুমে ঢুকল ভেজা চুল নিয়ে। গায়ে তার এক রঙা লাল শাড়ি। শাড়িটির কিনারায় বেগুনি সুতার কাজ। লণ্ঠনের টিমটিম আলোতেও বেশ দেখতে লাগছে মেয়েটাকে। আপনি থাকতে পারবেন তো এই খাটে? আপনার রুমের খাটের মতো আমার খাট কিন্তু নরম নয়, বেশ শক্ত। তাছাড়া টিনের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছে। স্যাঁতস্যাঁতে গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে, আপনার থাকতে নিশ্চয়ই অসুবিধে হবে। আমি মাফ চেয়ে। ইতিকা কথা শেষ করার আগেই ইনান তার হাত টেনে কাছে বসিয়ে দেয়। ভেজা চুলগুলোতে হাত বুলিয়ে মত্ত হয়ে যায় ভেজা চুলের ঘ্রাণে। ইতিকা চোখ বাঁকিয়ে তাকায় ইনানের দিকে। ছেলেটা যে এখন প্রমত্ত হয়ে আছে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। কিছু বলছেন না যে? চুল ভেজা কেন? গোসল করেছ এই রাতে? না না, আসলে পুকুর পাড়ে গিয়েছিলাম একটা কাজে। ভিজে গেছি, তাই একেবারে পুকুর থেকে গোসল করে এসেছি। একা কেন গেলে? আমাকে নিয়ে যেতে দুজনে একসাথে ভিজতাম। এটা আপনার শহর নয়, রোমান্টিক মুড নিয়ে আমাকে সহ ভিজবেন, এটা গ্রাম। আমরা স্বামী স্ত্রী হলেও সবাই কুবাদ রটিয়ে দেবে। ইনান খানিকটা সরে গেল ইতিকার পাশ থেকে। থম মেরে বসে রইল হারিকেনের দিকে তাকিয়ে। ইতিকা বুঝতে পারছে না হঠাৎ কি হলো ছেলেটার। রেগে গেলেন কেন? আমি কি ভুল বলেছি? ওয়াসিমের সাথে যখন প্রেম করতে তখন কি তোমার গ্রামের মানুষ কুবাদ রটায়নি? ইতিকা নড়ে উঠল। প্রতিটি কথার ভাজে ভাজে ওয়াসিমের কথা না তুললে মনে হয় এই ছেলের শান্তি নেই। ওয়াসিমের সাথে আমার প্রেম গ্রামের সবাই জানত। তাছাড়া আমাদের দেখা হতো খুব কম। যতবার দেখা করেছি মিহি দূর থেকেই আমাদের পাহারা দিয়েছে। আরেকটা কথা, আপনার কথা বার্তার ধাঁচে অন্য কিছু প্রকাশ পাচ্ছে।
আমি প্রেম করেছি এই না যে সতীত্ব বিলীন করেছি। ওয়াসিম শুধু একবার আমার হাত ছোঁয়ার অনুমতি পেয়েছে, এছাড়া বেশি কিছু নয়। কথাগুলো শেষ করে উঠে চলে গেল ইতিকা। এখানে আর বসে থাকার মতো কোনো যুক্তি পেল না সে। টিনের ফাঁক দিয়ে হুহু করে ঠান্ডা বাতাস ঢুকছে রুমে। লণ্ঠনের টিমটিম আলোতে তাকিয়ে আছে ইতিকা। দুচোখ ঘুমহীন, মাথায় চেপে আছে হাজারটা চিন্তা। পাশে শুয়ে আছে ইনান। বৃষ্টির গতিক থেমে গেছে প্রায় অনেকক্ষণ যাবৎ। দূর থেকে কানে আসছে আকাশের গুমগুম শব্দ। হঠাৎ দমকা বাতাস শুরু। লণ্ঠনের তেল ফুরিয়ে যাওয়ায় নিভে গেছে তৎক্ষণাৎ। আকাশের ডাক হঠাৎ প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। মেঘের গর্জনে যেন পুরো ঘরটাই নড়ে উঠছে। ইতিকা ভয় পেয়ে যায়। আঁকড়ে ধরে গায়ের কাঁথাটা। আকাশের প্রতিধ্বনিকে মাতিয়ে ঝুমঝুম বৃষ্টি শুরু। গায়ে কাটা দিয়ে উঠল ইতিকার। অন্ধকার রুম, তার সাথে আকাশের এমন বীভৎস ডাকে দুআঙুল কানে গুজে দিল। তাতেও কোনো লাভ নেই, আজ বজ্রপাত যেন তাকে ভয় দেখাতে প্রস্তুত। এমন ভীতকর পরিস্থিতি, কান্নার মতো অবস্থা ইতিকার। আজ যদি পাশে মিহি থাকত তবে তার হাতটা জড়িয়ে রাখত, দুজনে মিলে কথার তালে ভয়টা কাটিয়ে তুলত। তবে এখন পাশে আছে ইনান, যাকে সে চাইলেও ছুঁয়ে দিতে পারবে না। বলতেও পারবে না আমার ভয় লাগছে, জড়িয়ে নিন আমায় আপনার বক্ষপিঞ্জরে। মানুষটা কি শান্তিতে ঘুমাচ্ছে। আকস্মিক অন্ধকার রুমটা বিদ্যুৎ চমকানিতে আলোকিত হয়ে যায়। আকাশ থেকে আছড়ে পড়ে বজ্রপাত, তৎক্ষণাৎ যেন কেঁপে উঠে ধরণী। ইতিকা ভয়ে আর্ষ্ট হয়ে যায়। সহসা পেছনে থেকে কেউ তার ঘাড়ে বেশ জোরেই দেয়, টান দেয়। কিছু বুঝে উঠার আগেই ইনানের বক্ষপিঞ্জিরায় আড়াল হয়ে যায় সে। ভয় পাবেন অথচ মুখ ফুটে বলবেন না। বললে কি জাত চলে যাবে। ইতিকা কথার উল্টো পিঠে আর কথা খুঁজে পেল না। কিছু বলতে যাবে তার আগেই কপালে অনুভব করে উষ্ণ ছোঁয়ার। ইনান বেশ গভীরভাবে তার কপালে অধর ছুঁয়ে দিয়েছে। যখনই ভয় পাবে, একা একা লাগবে, নিঃসঙ্গতায় ভুগবে, আর কাঁদতে ইচ্ছে হবে, চলে এসো এই রগজটা মানুষটার বক্ষস্থলে, যে তোমায় সঙ্গ দিতে সর্বদা প্রস্তুত। ইতিকা মাথা তুলে তাকাতে চাইল ইনানের দিকে, কিন্তু অন্ধকার ঘরটায় রগজটা ব্যক্তিটার মুখ দেখতে পেল না। ক্রমশ বাড়তে থাকে বিদ্যুৎ ঝলকানি, ইতিকাও গুটিয়ে যায় ইনানে বক্ষস্থলে। ভয়টা যেন নিমিষে পতিত হয়েছে তার মন থেকে। বসার ঘরে বেশ চিন্তিত মুখ নিয়ে সিগারেট টানতে ব্যস্ত বাহরুল ইসলাম। তার সামনে বসে আছে ইফতিহার। ইনান, তুমি তাহলে ওই মেয়েটার জন্য নিজের মামুর প্রস্তাব নাকচ করলে? বা এই ছিল এতদিনে কোলে পিঠে মানুষ করার ফল? রুমুকে আমি নিজের বোনের চোখে দেখি, মামু তার সাথে বিয়ের প্রসঙ্গ এলো কি করে? আমি তো আর তোমায় নিজের ছেলে ভাবিনি। আমি নিজের বাড়ির জামাই করার আশায় ছিলাম। ইনান ফস করে শ্বাস ছাড়ল। মাথাটা কিঞ্চিত নুইয়ে সহসা কথার পিঠ ঘুরিয়ে দিল। আরেকটা কথা ছিল মামু, আমি তোমার কাজটা ছেড়ে দিচ্ছি। রাজনীতির পথে আর হাঁটছি না। ভাবছি এবার নিজেই কিছু একটা করব। ইনানের কথা শুনে বাহরুল ইসলামের মাথায় বিনা মেঘে বজ্রপাত পড়েছে। কি বলছো এইসব? ভবিষ্যৎ পদ তোমাকে দেব বলে ঠিক করে রেখেছি। আর তুমি? একদম ঠিক বলছি আমি। দুঃখিত মামু, অন্য কাউকে আমার স্থানে বসিয়ে নাও। আমার থেকেও যোগ্য মানুষ পাবে তুমি। বাহরুল ইসলাম কিছু একটা ভাবলেন। চোখে মুখে তার অদ্ভুত হাসির ঝলক দেখা মিলল। বেশ, তবে তুমি তোমার মতো চলো, আমি তোমার স্থানে ওয়াসিমকে মনোনীত করলাম।
বাহরুল ইসলামের এমন একটি কথা কিছুতেই আশা করেনি ইনান। হঠাৎ রাগটা যেন মাথা চড়ে বসেছে। ওয়াসিম, শক্রুকে আজকাল দলে ঢোকানোর জন্য এত দিশেহারা হয়ে গেলে কেন তুমি? বুঝতে পারছি না আমি তোমার মতিগতি। আপন যখন পর হয় তখন বন্ধু শত্রু হলে কি সমস্যা? আমি তো কোনো খুঁত খুঁজে পাইনি। ইনান আর এক মুহূর্তেও দাঁড়াল না। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বসার ঘর থেকে। সবটা এলোমেলো হয়ে যাচ্ছে সবটা। অলিদের পাশে বসে তিরতির করে কাঁপছে ইতিকা। হাতে তার অলিদের ফোন। ফোনের বিপরীত থেকে শোনা যাচ্ছে কর্কশ কণ্ঠের ওয়াসিমের কথা যে কিনা এক নাগারে বকে যাচ্ছে ইতিকাকে। এবার থামো ওয়াসিম। তোমার যুক্তিহীন তর্ক বেশ অনেকক্ষণ যাবৎ হজম করছি। আমার কথা তোমার কাছে যুক্তিহীন। 7 দিন সময় চেয়েছ তুমি, আমি দিয়েছিলাম আর 6 দিনের দিন সুর সুর করে চলে আসলে ইনানের হাত ধরে বাহ বাহ। এই ছিল তোমার মনে। যা হয়েছে ভুলে যাও, আমি আমার রাস্তায়, তুমি তোমার। এত সহজ নয়। এর শেষ আমি দেখে ছাড়ব। যা ইচ্ছে হয় দেখো, আমি আমার রাস্তা বেছে নিয়েছি আর এটাই শেষ কথা। ইতিকা কথাটা বলে ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। হঠাৎ দরজার সামনে থেকে কানে আসে চেনা পরিচিত কারো কণ্ঠ। যা শুনে অলিদ এবং ইতিকা দুজনেই চমকে যায়। কার সাথে কথা বলছেন ইতিবু? চলবে।